শুরু করলে বললেন। এই আশিক ভাই, কি করেন আপনি? বড় করলেন না? হ্যাঁ, গ্রুপে পোস্ট দিতেছে। আশিক ভাই, রেকর্ড শুরু করেন। স্টার্ট করে দিন। 11 বাজে মিয়া। রেকর্ড শুরু করে দিছি, তুমি শুরু করো। আহ, আগে কইবেন না। আহ, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের আফসল সেকেন্ড অনেক সেকেন্ড আফসল ক্লাসে, হ্যাঁ বলেন। কাট খাই দেন। কি আটকায় নেওয়ার বয়ে রয়েছেন? শুরু করো। আচ্ছা, ফিরে শুরু করি তাহলে। আহ, আ- আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের সেকেন্ড আফসল ক্লাসে স্বাগতম। তো আগের ক্লাসে আমরা মোটামুটি 5টা প্রবলেম সলভ করেছিলাম আমাদের যে কন্টেস্ট হয়েছিল। তো আজকে বাকি যে 4টা প্রবলেম আছে, তো ওইগুলো আমরা সলভ করব। তো আমরা আগে যেরকম বলেছিলাম, আমরা সবসময় ইজি থেকে হার্ড দিকে মুভ করব। তো আগে যে 4টা বোঝানো হয়েছিল ওইগুলা যেরকম মানে প্রবলেম ডিফিকাল্টি ছিল, তার থেকে এগুলো একটু হার্ড। তো আমরা এগুলোর মধ্যেও আমরা শর্ট করে নিয়েছি ইজি থেকে হার্ড পর্যন্ত। তো ওই হিসাবে আমরা আস্তে আস্তে ইজি থেকে হার্ড দিকে মুভ করব। তো বাকি যে আমাদের যে প্রবলেমগুলো ছিল, আই, এইচ, ডি, এফ, এই 4টা প্রবলেমের মধ্যে সব থেকে ইজি আই। তো আমরা ফার্স্টে আই থেকে শুরু করব, তারপরে আস্তে আস্তে অন্যগুলো মুভ করব। তো আই নাম্বার প্রবলেমটা হলো এটা। এটার নাম আইইউপিসি হলো না। এটা একটা ফান করে নামটা দেওয়া হয়েছিল, বাট নামের সাথে প্রবলেমের কোনো মিল নাই। তো প্রবলেমটা হলো লাঞ্চ বক্স নিয়ে। লাঞ্চ বক্স একজন পার্সন আর কি। তো লাঞ্চ বক্স ইজ ডান উইথ প্লেইং চেস, ইজ কুইন অ্যান্ড নাইট জাস্ট ফোর্ক এগেন। আপনারা এই জায়গায় হয় কেউ চেস খেলছেন কিনা জানি না, বাট যদি কেউ চেস খেলে থাকেন তাহলে ফোর্ক সম্পর্কে একটু আইডিয়া আছে। ফোর্ক জিনিসটা কি? যদি আইডিয়া নাও থাকে, বাট এই জায়গায় ভালো মতো এক্সপ্লেন করা আছে যে ফোর্ক জিনিসটা কি আসলে। তো in chess, a fork is when a knight attack two pieces of higher value, commonly king and queen. মানে যখন দাবা খেলা হয়, ঠিক আছে, দাবা খেলার মধ্যে ঘোড়া যখন একসাথে দুইটা দুইটা পিসকে অ্যাটাক করে, যেমন ঘোড়ার ভ্যালু হলো 3, এটার থেকে হায়ার ভ্যালুর পিস যেমন কিং, কুইন, এই দুইটাকে একসাথে অ্যাটাক করে, তো এটাকে বলে ফর্ক। বা দুইটা বা তিনটাকে একসাথে অ্যাটাক করে, এটাকে ফর্ক বলা হয় বেশিরভাগ। তো এই জায়গায় আমাদের প্রবলেমটা এটা নেই যে a fork is when a knight attacks two pieces of higher value, commonly king and queen. Lunchbox know the knight can be tricky, and in the version of chess in that he is playing, knights are even trickier. Instead of moving one tile in one direction, two tile in another, knights in Lunchbox modified game move A tiles in one direction and B tiles in other. এইটা মানে বোঝানো হয়েছে আপনার এরকম যে দাবার মধ্যে সবসময় এরকম থাকে যে ঘোড়া আড়াই করছে। আড়াই কোটটা অনেকে এইভাবে ব্যাখ্যা করতে পারে যে 2 কোট সামনে, তারপরে 1 কোট সাইডে। এরকম 2 কোট সামনে, 1 কোট সাইডে। সেম ভাবে 2 কোট সাইডে, 1 কোট পাশে। এটা নরমাল চেজের নিয়ম বা নরমাল দাবার নিয়ম। কিন্তু আমাদের যে প্রবলেমটা ডিক্লেয়ার করা হয়েছে, এই জায়গায় এই নাম্বারগুলো ফিক্স না। যেমন 2 কোট সামনে যাবে এবং 1 কোট সাইডে যাবে, এটা ফিক্স না। এইটা লাঞ্চ বক্সের ইচ্ছা মতো দেওয়া থাকবে আর কি। মানে প্রবলেম স্টেটমেন্ট আগে পড়লে আমরা বুঝতে পারবো। তো এই জায়গায় বলা হয়েছে লাঞ্চ বক্স ইজ প্লেইং চেস অন এ ইনফিনিট চেস বোর্ড হুইচ কন্টেন্স অল চেস সেলস এক্স ওয়াই, ওয়ার এক্স অ্যান্ড ওয়াই আর দ্য পসিবল নেগেটিভ ইন্টিজার্স। ঠিক আছে, লাঞ্চ বক্স কিং অ্যান্ড কুইন আর প্লেসড অন সেল এক্স কে ওয়াই কে অ্যান্ড এক্স কে ওয়াই কিউ রেসপেক্টিভলি। মানে আমাদের যে চেস বোর্ডটা দেওয়া থাকে, নর্মাল চেস বোর্ডটা হয় 18 to 8, কিন্তু এটা এই জায়গায় দেখাইছে এতটুকু, কিন্তু এটা ইনফিনিট।
মানে এমন না যে এটুকুর পরে নাই, এটুকুর পরে আরো বক্স আছে কিন্তু এগুলা দেখানোর মানে জায়গা নাই বা স্পেস নাই। তো সেম ভাবে এরকম ভাবেও আছে। তো এমন না যে আমরা জিরো, এটা যদি আমরা জিরো থেকে শুরু করি 0 1 2 3 4 5 6 7 এর 8 9 10 এরকম আছে, মানে এটা ইনফিনিট। এটা আমার কল্পনা করে নিতে হবে। সেম ভাবে এটা -1 -2 এরকম ভাবে বক্সও আছে। তো এরকম ইনফিনিট ভাবে উপরে নিচে ডাইনে বামে সব দিকেই আছে যে বোর্ডটা আমার যে বোর্ডে খেলতেছে লাঞ্চ বক্স। তো এই ইনফিনিট চেস বোর্ডের মধ্যে কোনো একটা প্লেসে একটা কুইন রাখা আছে, একটা কিং রাখা আছে। এখন এটারে গ্রিড বলে, কেউ জানেন কিনা জানি না, বাট এরকম আমাদের 2D ম্যাট্রিক্স যেটা আছে এই 2D ম্যাট্রিক্সের বলা হয় গ্রিড। তো গ্রিডের এই প্রতিটার একটা করে সেল বলা হয়, এটা একটা সেল, এগুলো সব একটা করে সেল, ঠিক আছে। এখন যে কোনো এক সেলে কিং আছে, এক সেলে কুইন আছে, এরকম। অ্যান্ড আমরা মানে কি বলে আইডেন্টিফাই করবো কিভাবে যে এই এই সেলটার মধ্যে কিং আছে বা কুইন আছে। তো প্রতিটা সেল আইডেন্টিফাই করার একটা ওয়ে আছে। যেমন এটা কয় নাম্বার রো, ধরেন আমরা যদি এটা জিরো থেকে শুরু করি, এটা 0, এটা 1, এটা 2, এটা 2 নাম্বার রো। অ্যান্ড কলাম ওয়াইজ যদি যাই, এটা 0 নম্বর কলাম, 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম, তো এটা 2 নম্বর কলামে। তো 2 2 এটা 2 নম্বর রোর 2 নম্বর কলাম, 2 নম্বর রো 2 নম্বর কলামে কিং আছে। সেম ভাবে আমরা যদি এটা আইডেন্টিফাই করতে চাই, 3 4 5 3 4 5, এটাও মেবি 5 এর 5 নম্বর কলামে আছে। যদি এটা করতে চাই, এটা 4 4। এমন না যে দুইটা ভ্যালু আমার সেম হবে, আমার ইচ্ছা মতো হইতে পারে। এটা মানে ডিপেন্ড করে যে আমার কিং বা কুইন কোন জায়গায় আছে। তো এটা বুঝতে কারো সমস্যা আছে যে আমরা কিভাবে আইডেন্টিফাই করবো একটা সেল কোনটা, মানে কত নাম্বার ও কত নাম্বার কলাম, এটা বুঝতে কারো সমস্যা থাকলে বলতে পারেন, আমি ফিরে একটু এক্সপ্লেন করবো। না ভাই। আচ্ছা ঠিক আছে। তো যেহেতু আমরা বুঝতে পারতেছি যে এই সেলটা এত নাম্বার আছে, বা এই সেলের রো এত কলাম এত, মানে আইডেন্টিফাই করতে পারতেছি আমরা। তো আমাদের এই জায়গায় বলা আছে কি যে আমাদের লাঞ্চ বক্সে কিং অ্যান্ড কুইন আর প্লেসড অন সেল এক্স কে ওয়াই কিউ, মানে আমাদের সেল দিবে, যেমন এক্স কে একটা, এক্স কে আর এক্স, সরি ওয়াই কে। আচ্ছা এক্স এই জায়গায় রো বুঝাইতেছে যে এত নাম্বার রো, আর ওয়াই এই জায়গায় কলাম বুঝাইতেছে এত নাম্বার কলাম, মানে এত রো আর এত কলামে আমার কিং আছে, কে দিয়ে কিং বুঝাইতেছে আর কি। আর এক্স কিউ ওয়াই কিউ এটা দিয়ে আমার বুঝাইতেছে এত নাম্বার রোয়ে এত নাম্বার কলামে আমার কুইন আছে, কিউ দিয়ে কুইন বুঝাইতেছে। তো ফাইন্ড দ্য নাম্বার অফ পজিশন সাচ দ্যাট এ নাইট ওয়াজ প্লেসড অন দ্যাট সেল উড অ্যাটাক বোথ কিং অ্যান্ড কুইন। মানে আমাদের কিং অ্যান্ড কুইনের তো প্লেস আমরা জানি, এখন আমাদের বলে দেওয়া হয়েছে যে নাইট মানে ঘোড়াটাকে আমার এমন একটা সেলে বসাইতে হবে যাতে দুইটারে একসাথে অ্যাটাক করতে পারে, মানে ফর্ক করতে পারে আর কি। তো এরকম কতগুলো সেল আছে আমার, যেমন ধরেন আমি যদি এই সেলে নাইটটা বসাই তাহলে কিন্তু অ্যাটাক করতেছি, আবার এই সেলে যদি বসাই তাহলেও অ্যাটাক করতেছি। এখন এটা একটা উদাহরণ দেওয়া বুঝাইলে আপনার বুঝতে সুবিধা হবে। যেমন আমরা যদি ফার্স্ট টেস্ট কেসটা নিই, ঠিক আছে, এই নিচের পিকটা ফার্স্ট টেস্ট কেসে আর কি এক্সপ্লেন করছি। ফার্স্ট টেস্ট কেসে কি আছে, 2 1 0 0 3 3। এটাকে একটু ড্র করা কষ্ট হয়ে যায়, বাট আচ্ছা ড্র করে নিই। এক দুই তিন চার পাঁচ। আবার একটা জিনিস, সরি, আপনাদের ইনপুট স্টেটমেন্ট একটু বুঝাই দিতে হবে। তো ইনপুট স্টেটমেন্টে আমার ফার্স্টে বলা হয়েছে যে আমার ফার্স্টে দুইটা নাম্বার দিবে, এ অ্যান্ড বি। মানে ফার্স্টে একটা টেস্ট কেস আছে, তো টেস্ট কেসের আন্ডারে থাকবে আর কি। টেস্ট কেসটা কালকে বা পরশুদিন বোঝানো হয়েছিল, তো ওইটা আশা করি সবাই জানেন। তো টেস্ট কেসের আন্ডারে আমার দুইটা নাম্বার থাকবে এ অ্যান্ড বি। এখন আমি কিন্তু ফার্স্টে বলেছি যে নর্মাল চেজে কিন্তু নাইটের একটা থাকে, যেমন 2 ঘর সামনে যাবে 1 ঘর সাইডে যাবে। নর্মাল চেজে নাইটের মুভ নিয়ম এরকম যে 2 ঘর সাইডে বা 1 ঘর তার পাশে পাশে। কিন্তু এই চেজে বলা হয়েছে কি এটার মুভ দেওয়া হবে, যেমন এ আর বি।
এ আর বিটা বলা হয়েছে এরকম যে আমার নাইটটা কত ঘর সামনে যাবে, মানে এ ঘর সামনে যাবে এবং বি ঘর সাইডে যাবে। এখন এর মান যদি 5 দেওয়া থাকে, 5 ঘর সামনে যাবে, এবং যদি বি এর মান 3 দেওয়া থাকে, তাহলে 3 ঘর সাইডে যাবে। সেম ভাবে এই সাইডেও 3 ঘর সামনে সাইডে যাবে। আবার এদিক দিয়ে সেম ভাবে 5 ঘর সাইডে, 3 ঘর উপরে, বা 5 ঘর সাইডে 3 ঘর নিচে, এরকম। আবার শুধু এইটাই না, আপনার ধরেন 3 যে দেওয়া আছে, তো এই সেম ডিস্টেন্সেই ও 3 ঘর উপরে এখানে 5 ঘর সাইডে যাইতে পারে, এটাও হইতে পারে সেম ভাবে। এই পর্যন্ত বুঝতে গেলে সমস্যা যে এটা কিভাবে কাজ করতেছে এ আর বিটা? যদি থাকে তাহলে বলতে পারেন। কোনো সমস্যা আছে? উম, আশা করি কারো সমস্যা নাই। তো এ আর বি দিয়ে আমার মুভমেন্টটা মানে আইডেন্টিফাই করা হইতেছে যে আমার কোন দিকে যাবে আর কি। তো আর সেকেন্ড লাইনে যেটা থাকবে এক্স কে ওয়াই কে, এটা হলো আমার কিং এর পজিশন, যেটা বলছি। সেম ভাবে এক্স কিউ ওয়াই কিউ হলো গিয়ে আমার কুইনের পজিশন। তো আমার কিং এর পজিশন দেওয়া আছে, কুইন এর পজিশন দেওয়া আছে, এবং আমার মুভ বলে দেওয়া আছে যে আমার কোন দিকে যাবে। এখন একটা জিনিস খেয়াল করেন, তাহলে আমার একটা নাইটে মুভ মুভ মুভের কয়টা অপশন আছে? যেমন ফার্স্ট স্পেস যদি আমরা নিই, তাহলে হয় এরকম 2 1 0 0 3 3। তো আমার এটা দুই ঘর সামনে বা এক ঘর সাইডে, অথবা এক ঘর সামনে বা দুই ঘর সাইডে যাইতে পারে। তো এটার যদি আমরা নাইটটারে এই জায়গায় বসাই নি, ঠিক আছে, নাইটটা যদি এই জায়গায় বসাই, এখন আমার কি দুই ঘর সামনে এ আর বি আছে 2 and 1, তো দুই ঘর উপরে যাইতে পারে এন্ড এক ঘর সাইডে যাইতে পারে, ঠিক আছে, এরকম। সেম ভাবে আমি কিন্তু এটা এরকম করতে পারি যে এক ঘর উপরে যায়, দুই ঘর সাইডে যাবে, এটা একটা পসিবল হবে। সেম ভাবে আমরা যদি এই সাইড থেকে ট্রাই করি যে দুই ঘর সাইডে এসে এক ঘরে এই জায়গায় যাবে, এক ঘরে এই জায়গায় যাবে, আবার এরকম করে এরকম এইদিকে যেতে পারে, এইদিকে যেতে পারে। সেম ভাবে এই জায়গা থেকে এই জায়গায়, এই জায়গায়, তারপরে এই জায়গায়, এই জায়গায়, and এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, অ্যান্ড এই জায়গায়। তো একটা জিনিস খেয়াল করতে পারেন যে এক ঘরেই কিন্তু মাল্টিপল টাইম অ্যাটাক হইতেছে, ঠিক আছে, কিন্তু আমার তো মাল্টিপল টাইম অ্যাটাকের দরকার নাই, আমার শুধু একবার অ্যাটাক হইলেও হয়। তো আমাকে ফিগার আউট করতে হবে যে নাইটটা কোন জায়গায় প্লেস করলে আমার কিং অ্যান্ড কুইনের পজিশন তো ফিক্স করা যে এই জায়গায় থাকবে, এটা মুভ করবে না। কিন্তু নাইটটা আমার কোন জায়গায় থাকলে আমার দুইটা একসাথে অ্যাটাক করতেছে। যেমন ফার্স্ট কেসে কিন্তু এটাই বলা আছে সেম, যে দুই ঘর ইয়ে যাবে, এক ঘর সামনে যাবে, এবং 0 0 3 3 আছে আমার। যেমন এটা হলো 0 0 সেল, এটা 0 0 হলে এটা 1 2 3, 1 2 3, তাহলে এটা 3 3 সেল। 0 0 সেলে আছে, 3 3 সেলে আছে আমার। এখন আমার নাইটটা কোন জায়গায় প্লেস করলে আমার দুইটারে একসাথে অ্যাটাক করতে পারবে। যেমন এই জায়গায় যদি আমি প্লেস করি, তাহলে আমার এতগুলা জায়গায় আমার এতগুলা সেলে আমার অ্যাটাক হইতেছে। তো এই সেলের মধ্যে দুইটাই কিন্তু আছে। সেম ভাবে আমি যদি এই জায়গায় নাইটটা প্লেস করি, তাহলে কিন্তু আমার ধরেন এক ঘর সামনে গেল, দুই ঘর সাইডে গেল, আবার ধরেন এই জায়গা থেকে এক ঘর সাইডে গেল, দুই ঘর নিচে এলো, তাহলেও কিন্তু সেম ভাবে আমার অ্যাটাক হইতেছিল দুইটার মধ্যে, মানে দুইটারই ফোর্ক করতেছে। এখন কি এইটা পসিবল, এটাও পসিবল। আর কোনো কি জায়গায় আছে যেটা পসিবল যে নাইটটা আমার এই জায়গায় প্লেস করলে এই দুইটার অ্যাটাক করবে? আর কোনো জায়গায় পসিবল না। আপনারা যদি চান একটু মানে নিজেরা ট্রাই করতে পারেন যে আর কোনো জায়গায় কি বসায় পসিবল নাকি, আপনি ট্রাই করে নিতে পারেন। কিন্তু আমি যতক্ষণ মানে ট্রাই করছি, এটা এই দুই ঘরেই পসিবল আর কি। এই দুই সেল ছাড়া অন্য কোনো সেলে পসিবল না। তো আমাদের বলছে যে কতগুলো সেল থেকে এটা পসিবল, আমরা ওইটাই ফিগার আউট করবো। তো ওইটা কিভাবে? এখন ধরেন আপনার যেহেতু এটা ইনফিনিট চেস বোর্ড, ঠিক আছে, তো ইনফিনিট চেস বোর্ডে কিন্তু আমার লিমিট নেই। এখন ধরেন আমার কিং আছে এই জায়গায়, কুইন আছে এই জায়গায়, আমি কি এইগুলার সবগুলো ঘরে টেস্ট করে দেখবো যে আমি যদি নাইটটা এই জায়গায় বসাই তাহলে কি এটা অ্যাটাক করতেছে, এটা অ্যাটাক করতেছে? এরকম কিন্তু পসিবল না। কারণ এটা কি দেওয়া আছে, কনস্ট্যান্ট দেওয়া আছে মেবি 10⁸, ঠিক আছে। তো আমি ধরুন 0 0 চেক করতেছি আর 10⁸ চেক করতেছি। আমার প্রতিটার মধ্যেই যদি চেক করতে যাই, তাহলে আমার 10⁸ টাইমস, মানে 10⁸ হবে, তো 10⁻16, যেটা আমার টাইম লিমিট এক্সিট দিবে। তো এটা আমার পসিবল না।
তো এটা করার একটা ওয়ে হলো এরকম যে আপনি তো চেক করতে পারতেছেন না যে আমি নাইটটা এই জায়গায় বসাইলে কি এই দুই জায়গায় অ্যাটাক করতেছে নাকি, বা এই জায়গায় বসাইলে এই দুই জায়গায় অ্যাটাক করতেছে নাকি, এরকম করে আমি বসাইতে পারবো না, মানে আমি ব্রুট ফোর্সে চাইতে পারবো না, আমার কিছু লজিক্যাল থিঙ্কিং করা লাগবে। তো এটা লজিক্যাল থিঙ্কিংটা এরকম, একটা জিনিস খেয়াল করেন আপনি, আপনি নাইটটা এই জায়গায় বসাইছেন, তো নাইটটা কিন্তু এই জায়গায় অ্যাটাক করতেছে, এই জায়গায় অ্যাটাক করতেছে। সেম ভাবে এই নাইটটা যদি এই জায়গায় থাকতো, মানে এই জায়গায় কুইন না, ঠিক আছে, এই জায়গায় আমরা নাইট ধরি, এটা আমার নাইট, তাহলে এই নাইটটা কোন কোন জায়গায় অ্যাটাক করতো, এই নাইটটাও কিন্তু এই জায়গায় অ্যাটাক করতো, এই জায়গায় অ্যাটাক করতো, তাই না? সেম ভাবে এই জায়গায় যদি আমি একটা নাইট বসাই দিই, তাহলে এই নাইটটাও কিন্তু এই জায়গায় অ্যাটাক করতো, তাই না? ব্যাপারটা কিন্তু এরকম। তো তার মানে কি, আমার কিং অ্যান্ড কুইনের জায়গায় যে আমি নাইট বসাই, এবং নাইট বসানোর পরে যেই সব জায়গায় আমার অ্যাটাক করতেছে, মানে কিং আর কুইন দুইটাই অ্যাটাক করতেছে আমার যে জায়গায়, ওই জায়গায় যদি আমার একটা নাইট থাকতো তাইলেই তো আমার দুইটার অ্যাটাক করতো সেম ভাবে, তাই না? এটুকু বুঝতে কারো সমস্যা আছে? না ভাই। আচ্ছা, তো তার মানে কি, আমি কিং এর জায়গায় একটা নাইট বসাতে পারি এবং কুইনের জায়গায় একটা নাইট বসাতে পারি, কারণ দুইটাই তো আমার ফিক্স, তাই না? কিন্তু আরেকটা জিনিস এই জায়গায় যে আমরা কিন্তু দেখছি একটা নাইট মাল্টিপল জায়গায় অ্যাটাক করে, তো আমরা মাল্টিপল জিনিসটা নিব না, আমরা ডিস্টিংক্ট জিনিসটা নিব, যে আমার এই জায়গায় অ্যাটাক করতেছে, কি বলে, এই জায়গায় অ্যাটাক করতেছে, তো আরেকবারও যদি এই জায়গায় অ্যাটাক করে তাহলে আমি এটা নিব না, আমি এটা একবারই কাউন্ট করবো। তো আমার আইডিয়াটা থাকবে এরকম, আমার কিং একটা জায়গায় আছে, কুইন একটা জায়গায় আছে, এবং এই জায়গা থেকে আমি এ আর বি ইউজ করে আমি কতগুলা সেলে আমি অ্যাটাক করতে পারি, এবং যে দুইটা সেল ম্যাচ করতেছে এবং ডিস্টিংক্ট ভ্যালুর জন্য ম্যাচ করতেছে, ওইটার জন্য আমি +1 করে দেবো, এবং যতবার ম্যাচ করবো ততবার +1 করে দেবো, অ্যান্ড ওইটাই হবে আমার অ্যান্সার। কারণ ওই জায়গা থেকে, মানে ওই জায়গা থেকে একসাথে দুইটার অ্যাটাক করা যায়। এটুকু বুঝতে পারছেন? তাহলে আমরা ইমপ্লিমেন্টেশনে যাবো। এটা আরেকবার একটু বলেন ভাই। আচ্ছা ঠিক আছে, ধরেন আমার এই জায়গায় আমার তো কিং আর কুইনের সেল ফিক্স করা, তাই না? যে আমার কিং আমার এই জায়গায় থাকবে, কুইন আমার এই জায়গায় থাকবে। এখন কোন জায়গায় একটা নাইট, কোন সেলে একটা নাইট বসাইলে আমার দুইটারে অ্যাটাক করবে। এখন ধরেন আমার এই জায়গায় একটা সেল, এই জায়গায় আমার নাইট আছে, তো আমি যদি এই নাইটের জায়গায় এই নাইটটা না রাখি, ঠিক আছে, ধরেন এই জায়গায় কোনো নাইট নাই, তো আমি যদি এটারে নাইট বানাই, এটারে নাইট বানালে এটা অ্যাটাক করতেছে কোন জায়গায়, এই জায়গায় অ্যাটাক করতেছে, এই জায়গায় অ্যাটাক করতেছে, এই জায়গায়, এই জায়গায়। সেম ভাবে আমি যদি এটার একটা নাইট বানাই, এটা অ্যাটাক করতেছে কোন জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, আরো আছে, যেমন এই জায়গায় অ্যাটাক করতেছে, এই জায়গায় অ্যাটাক করতেছে, এটাই, এটাই। তো দুইটা নাইটে আমরা অ্যাটাক করতেছি কোন জায়গায়, এই জায়গায়। তার মানে কি, এই জায়গায় যদি আমি একটা নাইট বসাইতাম, তাহলে এটাও একসাথে এই দুই জায়গায় অ্যাটাক করতে পারতো, বা এই জায়গায় একটা নাইট বসাইলে এটাও একসাথে এই দুই জায়গায় অ্যাটাক করতে পারতো, তাই না? কারণ আমার তো নাইটের লোকেশন ফিক্স নাই, কিন্তু আমার কিং আর কুইনের লোকেশন ফিক্স আছে। তো এই জন্য আমি দুইটারে নাইট বানিয়ে এনে আমি ট্রাই করতেছি যে কোন জায়গায় আমরা এটা করতে পারি। বুঝতে পারছেন নাকি আরেকবার বলবো? জি ভাই বুঝছে, তার মানে দুই জায়গায় অ্যাটাক করবে। হ্যাঁ, মানে দুই দুইটা। জায়গায় দুই জায়গায় নাইট বসানোর পরে দুইটা একসাথে, মানে কোন জায়গায় অ্যাটাক করতেছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছে বুঝছে ভাই। তো যে জায়গায় আমার অ্যাটাক করতেছে, ওই জায়গায় ধরেন আমার এই জায়গায় অ্যাটাক করতেছে, ঠিক আছে, এই জায়গায় অ্যাটাক করতেছে। এখন আমি কি করব, আমি ডিস্টিংক্ট ভ্যালু নিব, কারণ আমি দেখছি আগের বার যে আমার মাল্টিপল অ্যান্সার আসতে পারে, যে এক জায়গায় বারবার অ্যাটাক করতে পারে। তো আমি দেখতেছি আমার এক জায়গায় অ্যাটাক করলে এই জায়গায় আরেকবার অ্যাটাক করলে আমি এটা নিব না, আমি জাস্ট ডিস্টিংক্ট একটা ভ্যালু নিব। তো তারপরে আমি চেক করব যে আমার দুইটা ডিস্টিংক্ট ভাবে কোন জায়গায় সেম, মানে সেম অ্যাটাক করছে। যেমন এই জায়গায় এটাও অ্যাটাক করে, এটাও অ্যাটাক করে, সেম ভাবে এই জায়গায় অ্যাটাক করে, এই জায়গায় অ্যাটাক করে, তাই না? তো দুইটা জায়গায় তো আমরা অ্যাটাক করতেছে সেম ভাবে, এবং দুইটাই ডিস্টিংক্ট সেল, দুইটা কিন্তু সেম সেল না। তার মানে কি, এটার অ্যান্সার টু। এটা দেখতে পারেন যে অ্যান্সার টু, ঠিক আছে? আচ্ছা, এটার ইমপ্লিমেন্টেশন যদি যাই আমরা, IPC,
আচ্ছা, আপনারা মানে এরকম চিন্তা করতে পারেন যে আমি একটা টেস্ট কেস নিয়েছি, ঠিক আছে? টেস্ট কেসটা নেওয়ার পরে টেস্ট কেসটা রান করতেছি এই জায়গায়। অ্যান্ড প্রতিবার টেস্ট কেসে এই ফাংশনটা আমি কল করতেছি, ভয়েড ফাংশনটা। ঠিক আছে? মানে প্রতিবার টেস্ট কেসের আন্ডারে আমার এই কাজটা হইতেছে, আর কিছুই না। আপনারা এভাবে চিন্তা করতে পারেন যে প্রতিবার টেস্ট কেসের জন্য আমার এটা কাজ করতেছে। তো এই এটা কি জায়গায় 2D গ্রিড ইউজ করে করতেন, উপরে নিচে ডাইনে বামে ওই যে হ্যাঁ, ভেক্টর পেয়ার? হ্যাঁ, 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 আমি বলতেছি, এটা বলতেছি। তো দেখেন, আমাদের কিন্তু বলা হয়েছে যে আমাদের মুভমেন্টগুলো দিয়ে দেওয়া হবে, যে আমার নাইটগুলো কোন দিকে মুভ করতে পারে। যেমন এ আর বি হলো গিয়ে আমার মুভ, আর K1 K2 এটা হলো আমার কিং এর পজিশন, Q1 Q2 হলো গিয়ে আমার কুইনের পজিশন। তো আমি এগুলো জাস্ট ইনপুট নিছি এই জায়গায়, যে আমার এ আর বি ইনপুট নিছি, K1 নিছি, K2 নিছি, Q1 নিছি, Q2 নিছি। এখন আমি এটা ইমপ্লিমেন্ট করছি, আপনাদের জন্য হয়তো বোঝা একটু টাফ হয়ে যাবে, বাট এটারে যদি আমি আরো ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে যাই, ঠিক আছে, মানে যদি ইজি ভাবে ইমপ্লিমেন্ট করতে যাই, তাহলে এটা অনেক বড় হয়ে যায়। দেখাই দাম। এটার ইজি ইমপ্লিমেন্টেশন এই যে এরকম, মানে অনেক বড়। 2D গ্রিড দিয়ে বোঝান ভাই, ওইটা মানে ভালো হয়, উপরে নিচে ডাইনে বামে এটা। হ্যাঁ, এটা একটু মানে এটা সুডো কোড, কিন্তু একটু বোঝা একটু টাফ আর কি। যেমন ধরেন, আচ্ছা ফার্স্টে কিছু জিনিস বোঝাই নেই, যেমন পেয়ার আছে এই জায়গায়, ঠিক আছে? তো পেয়ার জিনিসটা কি কারো আইডিয়া আছে? পেয়ারটা হলো এরকম, জি ভাই, আপনার যখন দুইটা ডাটা টাইপ থাকবে, দুইটা ডাটা টাইপ হ্যাঁ, থাকবে। হ্যাঁ, সবাই কি জানেন পেয়ার জিনিসটা কি? পোলাপাইন তো নাই। আচ্ছা, যাই হোক, আমি একবার তাও শর্টকাট করে বলে দিই, যে পেয়ার জিনিসটা হলো আপনার ইন্টিজার যেমন একটা নিতে পারেন, ঠিক আছে? যেমন ইন্টিজার আমার একটা 5, বা ইন্টিজার এ বি ইকুয়াল টু 6, আপনি কিন্তু একটার বেশি রাখতে পারতেছেন না। পেয়ারে কি আপনি একসাথে দুইটা জিনিস রাখতে পারবেন, এবং দুইটা ডিফারেন্ট ডাটা টাইপ হতে পারে। যেমন একটা 5 রাখলেন আর একটা 5.6 এলো, মানে একটা ডাবল আর একটা হলো ইন্টিজার। তো আপনি পেয়ারের মধ্যে দুইটা জিনিস রাখতে পারবেন। তো আমি এই জায়গায় কি করছি, পেয়ারের মধ্যে দুইটা ইন্টিজার রাখছি। দুইটা ইন্টিজার কি, একটা হলো আমার রো, একটা হলো আমার কলাম। মানে আমি আহ, আমার কিংটা কোন জায়গায় আছে বা কুইনটা কোন জায়গায় আছে এগুলো রাখছি। যে আমার গ্রিডের রো আর কলাম আমি দুইটা জিনিস রাখছি। তো এখন আমাকে কি বলছে, যে আমি একটা প্লেস থেকে, ঠিক আছে, এ ঘর সামনে যেতে পারবো, এই ঘর সাইডে যেতে পারবো, এই ঘর বাম সাইডে যেতে পারবো, নিচে যেতে পারবো। সেম ভাবে আমি ওই সাইডে যাওয়ার পরে তারপরে ওইটা থেকে আবার বি ঘর সাইডে যেতে পারবো। তো ধরেন আমি যদি এটা এইভাবে এক্সপ্লেন করি, আমি আসি এই সেলে, এখন আমি যাব এই সেলে, এই সেল থেকে এই সেলে যাওয়া যায় কিভাবে? আমি যদি রোর ভ্যালু 1 কমাই, রোর ভ্যালু রো আছে কত, 1 এ, এটা 0 নম্বর রো, 2, 3, আমি 1 রোতে আছি, ঠিক আছে? আমি এই সেল থেকে এই সেলে যাব, এরকম এর যাবো কিভাবে? আমি রোর ভ্যালু যদি 1 কমাই, তাহলে কি আমার এই জায়গায় আইতেছে, এন্ড কলামের ভ্যালু যদি 1 বাড়াই, তাহলে আমার এই জায়গায় যাইতেছে, তাই না? তো এরকম ভাবে আমি যদি এই সেল আবার আরেকভাবে যেতে পারতাম, যে আমি কলামের ভ্যালু 1 বাড়াইলাম এন্ড রোর ভ্যালু 1 কমাইলাম, মানে একটা আগে করছি একটা পরে করছি, ঠিক আছে? তো হয়তো মনে হইতে পারে যে দুইটা সেম, কিন্তু না। যখন আমরা বেশি অপারেশনে করব, যেমন ধরেন আমি 1 না নিয়ে আমি এরকম করতে পারি যে আমার এই জায়গায় আছে, ঠিক আছে, আমি 2 ঘর সামনে যাব, 2 ঘর সামনে গেলাম এবং 1 ঘর সাইডে গেলাম, তো আমি এই ঘরে আসলাম, তাই না? সেম ভাবে আমি যদি ধরেন 2 ঘর সামনে গেলাম, 1 ঘর সাইডে গেলাম, আমি কিন্তু সেম অপারেশনই করছি, কিন্তু আমার ডিফারেন্ট ঘর আইছি। তো বিভিন্ন ভ্যালুর জন্য এটা বিভিন্ন রকম আসে। তো এই জন্য আমাদের সবগুলো দিয়েই ট্রাই করে দেখতে হবে যে আমার কোন কোন ভ্যালুতে কোন কোন সেলে আমার যাওয়া পসিবল। তো আমি এই জায়গায় একটা ভেক্টর রাখছি, ঠিক আছে? ভেক্টরটা এরকম আমার ডি ভেক্টর, যে আমার এ বি রাখছি, এ মাইনাস বি রাখছি। মাইনাস বি কিসের জন্য? যেমন ধরেন আমি এই সেলে আছি, এই সেল থেকে এই ঘর সাইডে যাইব, অ্যান্ড বি ঘর আমার ধরেন আমি নিচে যাইব, তাহলে এ বি, মানে এই সেলের সাথে
আমি এ যোগ করে দিছি, এর ভ্যালু যদি 1 হয় 1 যোগ হইব, 1 যোগ হইলে ধরেন আমার এই সাইডে আসলো, এন্ড বি 2 যোগের আরেক যোগ হলে আমার নিচে আসবে। সেম ভাবে আমি যদি উপরে যেতে চাই তাহলে কিন্তু আমার 1 যোগ করে 1 মাইনাস করা লাগবে, তাহলে কিন্তু আমি উপরে যেতে পারবো। তো এই জন্য আমি এ নিছি, এ বি নিছি, এ মাইনাস বি নিছি। সেম ভাবে -1 নিছি, মাইনাস এ নিছি, বি নিছি, মাইনাস এ মাইনাস বি দুইটাই নিছি। মানে আমার এদিকে যাওয়া লাগবে, এদিকেও, এদিকে এদিকে, মানে এদিকে, মানে যতগুলো কম্বিনেশন পসিবল আর কি। তো এগুলো যদি আমি ধরি আমার সব মিলে 8টা কম্বিনেশন পসিবল, দুইটা মিলে। ঠিক আছে, আপনি চিন্তা করে দেখেন এগুলোর বাইরে কিন্তু আর কোনো কম্বিনেশন নাই যে আমি ট্রাই করতে পারি বা পসিবল হইব। মানে আমি এমন একটা অ্যারে বানাইছি যেটা দিয়ে আমি যে কোনো এই সেল থেকে যে যে সেলে যাওয়া পসিবল আমি ওই সেলে যাইতে পারবো কিভাবে? জাস্ট এইগুলো যোগ করে দিব ওই সেলের সাথে, তাই না? ওই সেলের সাথে যদি আমি যোগ করে দিই তাইলে তো আমার যাইতে পারতেছি আমি। তো আরেকটা জিনিস করছি, আমি একটা সেট রাখছি, সেটের মধ্যে আমি পেয়ার রাখছি। সেট কিসের জন্য রাখছি? আমরা বলছি যে আমরা মাল্টিপল ভ্যালু মানে মাল্টিপল সেলে অ্যাটাক হইতে পারে, তো আমরা ডিস্টিংক্ট রাখবো। তো সেট কি করে? সেট আমার সর্টও করে দেয়, ডিস্টিংক্টও করে দেয়। তো আমি সর্ট আমার হইলে হয়, না হইলে হয়, আমার ডিস্টিংক্ট লাগবে, এই জন্য আমি ডিস্টিংক্টের জন্য আমি সেট নিয়ে করতেছি। সেটের মধ্যে আমি ভ্যালুগুলো রাখতেছি, তার মানে কি আমার সবগুলো ভ্যালু ডিস্টিংক্ট আসতেছে আমার। এখন ডিস্টিং মানে আমি ইউনিক বোঝাইছেন? হ্যাঁ, ইউনিক আর ডিস্টিংক্ট সেম। তো আমার ইউনিক ভ্যালুগুলো সবগুলো সেটে, দুইটা সেটে আছে, একটা সেট 1 একটা সেট 2। সেট 1 হলো গিয়ে আমার কিং এর জন্য, যে আমার কিং এই জায়গায় আছে। আমি লুপটা 8 বার চালাইছি, ঠিক আছে? একটা লুপ শুরু করছি 0 থেকে 8 পর্যন্ত, মানে আমার যতগুলো আছে 8টা। আমার কিং যে জায়গায় আছে কিং এর সাথে একবার লুপ কি বলে এটার ফার্স্ট ভ্যালুটা যোগ করছি, কিং এর কলামের সাথে মানে কিং এর রোর সাথে ফার্স্ট ভ্যালুটা যোগ করছি, এবং কিং এর কলামের সাথে আমি সেকেন্ড ভ্যালুটা যোগ করছি। যোগ করার পরে আমার তো একটা রোতে যাইব, ঠিক আছে? মানে একটা সেলে যাবে। তো যে সেলে যাইতেছে ওই সেলটা আমি সেট 1 এ ইনসার্ট করে দিতেছি। সেম ভাবে আমার লুপটা 8 বার চলবে। তো এই এই সেল থেকে কতগুলো সেলে যাওয়া যায়, সবগুলো সেলে যাওয়ার আমি করে দিছি যে আমার এত সেলে যাইতে পারে, এবং যে সেলে যাইতেছে ওই সেলটা আমি সেটে রাখতেছি, এবং সবগুলো ইউনিক ভ্যালু হিসেবে সেটে স্টোর হইতেছে। সেম ভাবে আমি S2 তে কুইনের জন্য রাখছি, যে কুইনের থেকে আমার কতগুলা অ্যাটাক করতে পারে। তো আমার কিং আর কুইনের সেল থেকে আমরা একসাথে অ্যাটাক করে দেখতেছি যে কোন কোন জায়গায় আমার অ্যাটাক হতে পারে। আর তারপরে আমরা চেক করছি কি, যে একটা লুপ ইউজ করছি যেটা S1 বা S1 সেটের থেকে আমরা মানে সবগুলো এলিমেন্ট বাইর করে আনবো এক্স এর মাধ্যমে। তো আমরা এইটা আনার পরে এটা চেক করতেছি যে এক্স এর যে ভ্যালুটা আসতেছে এটা কি সেট 2 তে আছে নাকি। s2.find দিয়ে ইউজ করতেছি, এটা লগ ইনে কাজ করে, ঠিক আছে? যেহেতু সেট এই জন্য ফাইন্ডটা লগ ইনে কাজ করবে আমার। এখন এই ইটটা যদি আমার সেটের আন্ডারে থাকে, S2 সেটের আন্ডারে থাকে, তাহলে এন্ডে আসবো না। আর যদি এন্ডে আসে তার মানে সেটে নাই। তো যদি এন্ডে না আসে তার মানে কি আমার S1 এর সাথে S2 মিলে গেছে, এই জন্য আমার কাউন্টের মান 1 বাড়াই দিছি, এবং যতগুলো মিলবে ততগুলাই কাউন্টের মান প্লাস প্লাস হইবে, লাস্টে কাউন্টে হলো আমার অ্যান্সার। এটুকু বুঝতে কারো সমস্যা আছে? ভাই সেট 1 থেকে যে ভ্যালুটা আসবে ওইটা মানে সেট 2 এর মধ্যে খুঁজতেছে যে আমরা আছে কি নাই। হ্যাঁ, কারণ সেট সেট 1 এ হলো কিং আমার কোন জায়গায় অ্যাটাক করছে, আর সেট 2 তে হলো আমার কুইন কোন জায়গায় অ্যাটাক করছে। তো দুইটাই যে কিং এ ধরেন এক জায়গায় অ্যাটাক করছে, কুইনটাও যদি ওই জায়গায় অ্যাটাক করে তার মানে কি ওই জায়গায় তো আমার ফর্কটা হবে, তাই না? তো আমি কিং আমার যে জায়গায় অ্যাটাক করতেছে আমি চেক করতেছি ওইটা কুইনের মধ্যে আছে নাকি। যদি থাকে তার মানে কি দুইটা সেম জায়গায় অ্যাটাক করতেছে, দুইটা সেম জায়গায় অ্যাটাক করলে আমার কাউন্টার মান বাড়াই দিতেছে। ও আচ্ছা। তাহলে এটা যদি আমরা রান করি তাহলে আমার অ্যান্সারটা এসে যাবে। এই যে 2120, এটা মেবি এটা অ্যান্সার 2120। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো এরপরে আমাদের যে প্রবলেমটা আছে মানে যেটা একটু হার্ড বলা যায় এটার থেকে, ওইটা হলো এফ নাম্বার। বারবিকিউ। তো এটা একটা কনস্ট্রাকটিভ অ্যালগরিদম টাইপের প্রবলেম, মানে অনেক ছোট বা অনেক ইজি, কিন্তু অনেক অবজারভেশন লাগে।
অবজারভেশনটা হইলে এটা সলভ করা একদম ইজি। তো বারবিকিউ কি বলছে, পেনচিক, এটা উচ্চারণ আমি জানি না, এটা একজনের নাম, ঠিক আছে। তো আপনারা যার যার মতো যা মনে হয় এটা উচ্চারণ করতে পারেন। পেনচিক লাভ টু থিংস, স্কোয়ার নাম্বারস অ্যান্ড হংকং স্টাইল বারবিকিউ বান। মানে পেনচিক একজন পার্সন যে দুইটা জিনিস পছন্দ করে, স্কোয়ার নাম্বার অ্যান্ড হংকং স্টাইল বারবিকিউ বানস। ফর হিজ বার্থডে কোহানে, আপনারা যা ইচ্ছে ধরতে পারেন, কোহানে ওয়ান্টস টু কম্বাইন দেম উইথ এ গিফট। মানে তার একজন ফ্রেন্ড আছে কোহানে, যে এই দুইটা জিনিসই কম্বাইন করে তার একটা গিফট দিব তার বার্থডেতে। এন বারবিকিউ বানস অ্যারেঞ্জড ফ্রম লেফট টু রাইট, ঠিক আছে। মানে এন গুলা বারবিকিউ বান দেবে তারে লেফট থেকে রাইট পর্যন্ত। দেয়ার আর 10⁶ অ্যাভেলেবল ফিলিং অফ বারবিকিউ বান। মানে প্রতিটা বারবিকিউ বানের মধ্যে ফিলিং, মানে যেমন সস বোঝাইছে আর কি, যে এতগুলো সস আপনারা ইউজ করতে পারেন, সস বা অন্য অন্য কিছু বোঝাইতে পারে, মানে যেটাতে ফিল করবে আর কি। তো ওইগুলা 10⁶ রকমের আছে, মানে 10⁶ টাইপের আছে আর কি, যে এত রকমের সস আছে বা এত রকমের আছে বারবিকিউ বানে অ্যাড করার জন্য। নাম্বার ফ্রম 1 to 10⁶, মানে ওই 10⁶ গুলা মানে একে থেকে 10⁶ পর্যন্ত, মানে সবগুলো ভ্যালু, সবগুলো ডিস্টিংক্ট ভ্যালু আর কি। To ensure that Penchik would love this gift, Kohane has a few goals. মানে পেনচিক যেন এই গিফটটা পছন্দ করে, এই জন্য কোহানের কিছু গোল আছে, যে এই গোলগুলো ফুলফিল করলে পেনচিক এই গিফটটা পছন্দ করবে। যেমন নো ফিলিং ইজ ইউজড এক্স্যাক্টলি ওয়ান্স, মানে কোনো ফিলিংই একবার ইউজ করা যাবে না। অ্যাট লিস্ট ইস ফিলিং মাস্ট আইদার নট অ্যাপিয়ার অ্যাট অল অর অ্যাপিয়ার অ্যাট লিস্ট টোয়াইস। মানে কোনো ফিলিং যদি আমি একবার ইউজ করি, ঠিক আছে, ওইটা অ্যাটলিস্ট 2 বার ইউজ করা লাগবে, আর নয়তো আমি ইউজই করবো না, 0 বার ইউজ করবো, ঠিক আছে। মানে একবার কোনো ফিলিং আমি ইউজ করতে পারবো না। For any two buns I j, they have the same feeling. The distance between them, which is I minus j, must be a perfect square. মানে ধরেন আমি আমার তো অনেকগুলো বান আছে, ঠিক আছে, n বান, আমি 1 2 3 4 5 6 7, এখন ধরেন আমার এই ফিলিং, মানে এই বানের মধ্যে আমি একটা ফিলিং ইউজ করছি, যেমন 1, কারণ ফিলিংগুলো তো 1 থেকে 10⁶ পর্যন্ত, কারণ আমি এটার মধ্যে 1 ইউজ করছি। এখন এটার মধ্যে যে আমি আরেকটা 1 ইউজ করি, মানে আমি একবার তো ইউজ করতে পারবো না, হয়তো আমার একবার ইউজ করা লাগবো, হয়তো আমার 2 বার ইউজ করা লাগবো, নয়তো আমার তার থেকে বেশি অথবা 0, একবার আমি ইউজ করতেই পারবো না। তো আমি যেহেতু এটা একবার ইউজ করতেছি, তার মানে কি আমার অ্যাটলিস্ট আরেকবার ইউজ করা লাগবেই। তো আরেকবার যদি ধরেন আমি এই জায়গায় ইউজ করি, ঠিক আছে, এই বানটা আমি ইউজ করতেছি অ্যান্ড এই বানটা আমি ইউজ করতেছি, অ্যান্ড এই দুটার মধ্যে ডিফারেন্স কত, 5b1 4, আমরা সেলগুলো বাদ দিচ্ছি আর কি। 4 কি একটা পারফেক্ট স্কোয়ার? 4 কিন্তু একটা পারফেক্ট স্কোয়ার। 2 স্কোয়ার হলো 4 হয়, ঠিক আছে। কিন্তু এই ফিলিংটা যদি আমরা 1 এই জায়গায় না ইউজ করে এই জায়গায় ইউজ করতাম, তাইলে হইতো না। কারণ কি বলছে, ফর এনি টু বানস আই এন্ড জে, এটা I1, এটা J1, ঠিক আছে। দ্য ডিস্টেন্স বিটুইন দেম হুইচ ইজ I মাইনাস জে, ডিস্টেন্স হলো I মাইনাস জে, ঠিক আছে, I মাইনাস জে। যদি ধরেন এটা ধরি 6 - 1 তো হয় 5, মাস্ট বি এ পারফেক্ট স্কোয়ার, এটা পারফেক্ট স্কোয়ার হতেই হবে, ঠিক আছে, নাইলে আমার হবে না। তো পারফেক্ট স্কোয়ার হওয়ার জন্য এই যে যেমন 4 হওয়া লাগবে বা 9 হওয়া লাগবে, 2 হওয়া লাগবে, সরি 2 না, এটা পারফেক্ট স্কোয়ার না, 1 হওয়া লাগবে, কারণ 1 কিন্তু একটা পারফেক্ট স্কোয়ার, কারণ 1 গুণ করলে 1ই হয়। 1 একটা পারফেক্ট স্কোয়ার, 4 একটা পারফেক্ট স্কোয়ার, 3 একটা পারফেক্ট স্কোয়ার, 9 একটা পারফেক্ট স্কোয়ার, এরকম। আমাদের কি বলছে, হেল্প ওখানে ফাইন্ড এ ভ্যালিড ওয়ে টু চুজ দ্য ফিলিং অফ দ্য বান্স অর ডিটারমাইন ইট ইজ ইম্পসিবল টু স্যাটিসফাই হার গোলস ইফ দেয়ার আর মাল্টিপল সলিউশন প্রিন্ট এনি অফ দেম। মানে এটাও একটা মাল্টিপল সলিউশনের কোশ্চেন। নাকি বলছে যে আপনি একটা ট্রাই করবেন, কি বলে এটাকে, যে একটা ওয়ে বাই করার, যে আমি আমার যে এতগুলো বান আছে, আমি এই বানে এটা ইউজ করতেছি, তো আমি এতগুলা পরে 5 নম্বর বানে এটা ইউজ করলাম, তো এটার মধ্যে ডিফারেন্স পারফেক্ট স্কোয়ার। সেম ভাবে আমি যে এটা ইউজ করি, তাহলে এই জায়গায় আমি ইউজ করা লাগবে, কারণ এইটার ডিফারেন্স পারফেক্ট স্কোয়ার। আবার এটা যদি আমি ইউজ করি 3, এটা যদি 3, তাহলে এটাও কিন্তু একটা পারফেক্ট স্কোয়ার। তো এরকম ভাবে আমার সবগুলা বানেই আমার ফিলিং ইউজ করা লাগবে, এবং আমার সবগুলা বানের যে সব ফিলিংগুলো সেম হবে, ওইগুলো ডিফারেন্স যাতে পারফেক্ট স্কোয়ার হয়। তো এটা কি পসিবল না, আমাদের এটা ডিটারমাইন করতে হবে। আর যদি এটার মানে একটা, এটার জন্য তো ইচ্ছা মতো নেওয়া যায়, তাই না? তো যেমন এই যে এটার একটা পারফেক্ট স্কোয়ারের, যেমন 1 থেকে এই 1 কত
1 2 3 4 5 6 7 8 9 10 10 মাইনাস 1 হলো গিয়ে 9, তো 9 একটা পারফেক্ট স্কোয়ার 3। ঠিক আছে, তো আমাদের বলতে হবে যে এরকম কি পসিবল কিনা যে আমরা এতগুলা ফিলিং ইউজ করব এবং এতগুলা বান সবগুলোই কি আমার ফিলিং ফিলিং ইউজ করা যাবে নাকি। আর যদি আমি সবগুলা মানে ফিলিং ইউজ না করতে পারি তাহলে ওটা পারফেক্ট মানে অ্যান্সার হবে না আর কি। তো ওই জায়গায় ওই জন্য -1। তো আমরা যদি এর ইনপুট স্টেটমেন্টটা দেখি, ইনপুট স্টেটমেন্টে বলা আছে আমার যে একটা টেস্ট কেস দেওয়া থাকবে টি অ্যান্ড ফলোইং লাইন কন্টেইন এ সিঙ্গেল ইন্টিজার n, মানে জাস্ট একটা ইন্টিজার দিবে n, n এর জন্য আমার অ্যান্সারটা বাইর করতে হবে। এখন এটার অবজারভেশনটা এরকম, ধরেন আপনার দুই n এর মান হলো গিয়ে 2, সরি শুরু থেকে শুরু করি আমরা, n এর মান 1। ঠিক আছে, 1 এর কিন্তু অ্যান্সার -1 আসবে। কেন? কারণ আমার একটা সেলই আছে, একটা সেলেই তো আমি একটা ফিলিং ইউজ করতে পারবো। একটা ফিলিং কিন্তু আমার ইউজ করা যাবে না, আমার অ্যাটলিস্ট 2টা ফিলিং ইউজ করা লাগবে। দেন করি না, তোমরা 0 ফিলিং, এটা যদি একটা ইউজ করি তাহলে করা যাবে না, আর 0 ইউজ করলে এটা ফাঁকা থাকে। তো 1 এর বেলায় কোনোভাবে পসিবল না, তো 1 এ -1। যদি 2 ধরি তাহলে 2 তে আমরা এরকম করতে পারি যে একটাই জায়গায় একটাই জায়গায় 2টা ডিফারেন্স করতাম, 2 - 1 = 1, তো 1 একটা পারফেক্ট স্কোয়ার। তো 2 এর জন্য পসিবল, 2 এর জন্য আমরা 1 1 এটা আউটপুট দিতে পারি। 3 এর জন্য কত দিতে পারি? বা এখানে কি ইন্ডেক্স থেকে ইন্ডেক্স বিয়োগ করতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, পজিশন, যেমন ধরেন এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তো এই দুটা ডিস্টেন্স হলো গিয়ে i - j। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, তো আমরা যদি 3 এর জন্য দেখি, তো 3 এর জন্য আমরা এরকম করতে পারি যে 1 নম্বরের জায়গায় বসালাম, 2 নম্বরের জায়গায় বসালাম, কিন্তু 3 এ তো আমার বসানো যাইতেছে না। কারণ 3 এ যদি আমি 1 বসাই, ঠিক আছে, 3 এ যদি আমি 1 বসাই দেই তাহলে এই দুইটা ডিফারেন্স কিন্তু আমার একই আসতেছে, যে 3 - 2 হলো 1, 1 কিন্তু একটা পারফেক্ট স্কোয়ার। কিন্তু এইটা আর এইটার ডিফারেন্স কত আসতেছে? 3 - 1 2, 2 কিন্তু একটা পারফেক্ট স্কোয়ার না। মানে আমরা সেম ফিলিং যে জায়গায় ইউজ করব ওইটার সবগুলোর সাথে সাবট্রাক্ট করে দেখা লাগবে যে পারফেক্ট স্কোয়ার হইতেছে নাকি। যেমন এই দুইটার সাথে আমার দেখা লাগবে যে পারফেক্ট স্কোয়ার নাকি। এটা কিন্তু পারফেক্ট স্কোয়ার, 2 - 1 1 স্কোয়ার একটা পারফেক্ট স্কোয়ার, কিন্তু এই দুইটা পারফেক্ট স্কোয়ার না। এই জন্য আমার 3 এর মধ্যে আমি 1 ইউজ করা পারবো না, ওই জায়গায় অন্য কিছু ইউজ করা লাগবে 2। যদি 2 ইউজ করি তাহলে কিন্তু আমার আরেকটা 2 ইউজ করা লাগে, তো ওইটাও পসিবল না, কারণ আমার বান নাই এতগুলো। তো 3 আমার ফাঁকা থাকে, তো 3 এর জন্য আমার -1। ঠিক আছে, এখন যদি 4 এর জন্য আমরা দেখি, ঠিক আছে, ধরেন 1 2 সরি 1 1 2 2 এভাবে বসে, এটা কিন্তু ঠিক আছে, তাই না? যে আমার 1 এ থেকে এর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, তো 2 এ থেকে যদি আমরা 1 বিয়োগ দেই তাহলে আমার থাকে কত? 1, এটা একটা পারফেক্ট স্কোয়ার। 3 এ থেকে 4 এ থেকে 3 বিয়োগ দিলে থাকে 1, এটাও একটা পারফেক্ট স্কোয়ার। তো এটা কিন্তু আমার ফিল হইতাছে। তো এটা আমার অ্যান্সার আছে যে আমি এইটা আমি প্রিন্ট করে দেবো, জাস্ট এটাই আমার অ্যান্সার। তাইলে এই জায়গা থেকে কিন্তু আমরা একটা অবজারভেশন নিতে পারি, যে সব নাম্বার ইভেন থাকবে, n যদি আমার ইভেন হয়, ঠিক আছে, তাহলে আমি জাস্ট কি করে দেবো, 1 1 প্রিন্ট করবো, 2 2 প্রিন্ট করবো, তারপরে 3 3 প্রিন্ট করলাম, 4 4 প্রিন্ট করলাম, 5 5 প্রিন্ট করলাম, তাই না? এটা কিন্তু আমার পসিবল যে আমি ইভেন নাম্বারের জন্য জাস্ট একবার দুইটা 1 দুইটা 2 দুইটা 3 দুইটা 4 দুইটা 5 এরকম করে প্রিন্ট করে দিই, তাহলে কিন্তু আমার অ্যান্সারটা আইসা করতেছে, তাই না? কিন্তু অডের বেলায় এটা পসিবল না। কেন? কারণ আমরা যদি এমনি ধরি যে 1 1 2 2 3 3, বাট একটা আমার এক্সট্রা রয়ে গেল, 1 2 3 4 5 6 7। এখন এটা যে আমার এক্সট্রা রয়ে গেল, এটা কিন্তু ফিল করা পসিবল না। এখন আমাদের কি মানে অড আসলে কি অলওয়েজ -1 আসবে? এটা হলো আমার কথা, যে অড আসলে কি আমার -1 আসবে নাকি অলওয়েজ? কারণ ধরেন আমার ইভেন আসলে তো আমি জাস্ট এটা প্রিন্ট করে দিতেই পারতেছি, কিন্তু অড আসলে আমার কি হবে? অড আসলে আমার অ্যান্সারটা কি হইতে পারে? তো ওইটার জন্য আমাদের কিছু অবজারভেশন লাগবে। যেমন ধরেন অডের ক্ষেত্রে কিন্তু আমার অলওয়েজ একটা ঘর ফাঁকা থাকতেছি, ঠিক আছে? আমি যদি এটা এভাবে ফাঁকা না রেখে এভাবে ফাঁকা রাখতাম, যে 1 1 2 2, ঠিক আছে? এটা 5 সাইজের,
তো আমি এই জায়গায় ফাঁকা রাখি বা লাস্টে ফাঁকা রাখি, আমার একটা ফাঁকা থাকতেছেই। তো এই ফাঁকাটা কি আমার কোনোভাবে ফিল করা যায় নাকি? এখন দেখেন আমি কিন্তু একটা নাম্বার একবার বসাইতে পারবো না। বসাইতে পারলে না আমি একটা যদি বসাইতে পারতাম তাহলে আমি এটা বসাই না ফিল করে দিতাম। কিন্তু যেহেতু আমার পসিবল না, তার মানে কি আমার এমন একটা নাম্বারই এই জায়গায় বসাইতে হবে যেটা আমি এই জায়গায় ইউজ করছি। ঠিক আছে, যে আমি আগে ইউজ করছি। ধরেন এটা অনেক বড় একটা সংখ্যা, যে অনেকগুলো সংখ্যা আছে, আমি 1 ইউজ করছি, 2 ইউজ করছি, 3 ইউজ করছি, 4 ইউজ করছি, মানে এগুলো 2টা করে ধরে নেন আপনারা, এগুলো 2টা করে ইউজ করছি এগুলো সব। ঠিক আছে, তো লাস্টে এসে আমার একটা ঘর ফাঁকা আছে। এই জায়গায় আমার এমন একটা সংখ্যা ইউজ করা লাগবে যেটা আমি আগে ইউজ করে আসছি। ঠিক আছে, কারণ তার থেকে তো আমি অন্য কোনো সংখ্যা, নতুন সংখ্যা আমি ইউজ করতে পারবো না, কারণ নতুন সংখ্যা ইউজ করতে গেলে আমার আরেকটা ঘর লাগবে যেটা আমার নাই। তো আমার এমন একটা সংখ্যা ইউজ করা লাগবে যেটা আমি আগে ইউজ করে আসছি। তো ওইটা আমরা বাই করতে পারি কিভাবে, যে আমরা কোন সংখ্যাটা ইউজ করবো। এখন ধরেন আমি এই জায়গায় ইউজ করলাম একটা 1। ঠিক আছে, যদি আমি 1 ইউজ করি তাহলে কি হতে হবে, আমার সবগুলো একের মানে 3টে একের ডিফারেন্স আমার পারফেক্ট স্কোয়ার হইতে হবে। এখন 3টে ভ্যালু ডিফারেন্স, ধরেন 1 ইউজ করছি, 4 ইউজ করছি, 9 ইউজ করছি, 1 সরি আচ্ছা 1 1 5 10, যেমন 1 থেকে 10 এর ডিফারেন্স কত, 10 মাইনাস 1 9, এটা পারফেক্ট স্কোয়ার, 3 এর স্কোয়ার। যেমন 5 মাইনাস 1 কত হয় 4, এটা পারফেক্ট স্কোয়ার, 2 এর স্কোয়ার। কিন্তু এই দুটো বাই করলাম, ঠিক আছে, এই দুইটা পারফেক্ট স্কোয়ার আছে, কিন্তু সরি এটা না, আমরা এইটা ইউজ করছি আর এইটা বাই করছি, যে এই দুটো পারফেক্ট স্কোয়ার। কিন্তু আমার এটা কি পারফেক্ট স্কোয়ার, 10 বিয়োগ 5 কত আসে, সরি 5 আসে, এটা 5 5 কি একটা পারফেক্ট স্কোয়ার, 5 কিন্তু পারফেক্ট স্কোয়ার না। তো আমাদের এমন একটা নাম্বার ফিগার আউট করতে হবে যেটা এই দুটার ডিফারেন্স পারফেক্ট স্কোয়ার, এই দুটা ডিফারেন্স পারফেক্ট স্কোয়ার, এবং এই দুটা ডিফারেন্সও পারফেক্ট স্কোয়ার। তো ওই নাম্বারটা আমরা কিভাবে পাইতে পারি, ব্যাপারটা যদি একটু খেয়াল সবগুলাই করেন। পারফেক্ট স্কোয়ার হতে হবে, হ্যাঁ, মানে সবগুলো ডিফারেন্স মানে সবগুলাই যেসব, পারফেক্ট স্কোয়ার। হ্যাঁ যেসব সেম, যেসব ভ্যালুগুলো আমার সেম, 1 1 1, এটা আমি 1 নম্বর ঘরে ইউজ করছি, এটা 5 নম্বর ঘরে ইউজ করছি, এটা আমি 10 নম্বর ঘরে ইউজ করছি। তো সেইগুলো সেম আমার মিলে যাইতেছে, ওইগুলো এগুলো ডিফারেন্স পারফেক্ট স্কোয়ার হইতে হবে আমার। ঠিক আছে, আর আমার একটা ভ্যালুতে এমন ইউজ করলেই হয়ে যায় যে আমার এই ভ্যালুটা আমি আগে ইউজ করছি, ওইটা আমি ইউজ করতেছি, এবং এটা যদি পারফেক্ট স্কোয়ার হয়ে যায় তাহলে আমার অডের জন্য আমার অ্যান্সার আইসা করতেছে, আর ইভেনের জন্য তো আমার আগে থেকেই আছে অ্যান্সার, তাই না? তো এখন আমার জি কথা হলো ভাই। এটা আমরা ফিগার আউট করতে পারি কিভাবে, যে ধরেন এটা একটা পারফেক্ট স্কোয়ার, ঠিক আছে, এটা ধরি সি স্কোয়ার, এটার যদি একটা পারফেক্ট স্কোয়ার, এটা ধরি এ স্কোয়ার, এটা ধরি এটা বি স্কোয়ার, এটারে কি আমরা এভাবে লিখতে পারি, সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু লেখা যায় যে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুইটা তো সি স্কোয়ারের সমানই, তাই না, কারণ এই দুটো যোগ করে তো আমার হইতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। এটা যদি আপনারা খেয়াল করেন এটা কিন্তু পিথাগোরাসের উপপাদ্য। জি ভাই, তো যে ম্যাথমেটিক্যাল। হ্যাঁ ম্যাথমেটিক্যাল, যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, জিনিসটা সুন্দর অনেক। তো আমাদের কথা হলো গিয়া আমার এমন নাম্বার বের করতে হবে যে এই দুইটা স্কোয়ারের যোগফল 3 নম্বর স্কোয়ারের সমান। এখন আপনারা একটু মানে অবজারভেশন করতে পারেন যে এটা কিভাবে বের করা পসিবল। তো ধরেন আমরা এরকম করলাম, 3 স্কোয়ার কত 9, 4 স্কোয়ার কত 16, 5 স্কোয়ার হলো গিয়ে আমার 25, 6 স্কোয়ার 36, 2 স্কোয়ার আমার 4, 1 স্কোয়ার তো আমার 1। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি সি রে 5 ধরি, ঠিক আছে, এ রে 4 ধরি, অ্যান্ড বি রে 3 ধরি, এটা কি সেম? লিখি, এগুলো কি সেম না, 25 ইকুয়াল টু 25, এটা কিন্তু সেম। তো আমার 5-এর জন্য অ্যান্সারটা আসতেছে যে 25-এর ডিফারেন্স মানে 25 5 স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। ঠিক আছে, এটা আমি এভাবে বাই করছিলাম, মানে করতে করতে আর কি, অবজারভেশন দিয়ে যে কত কথার মধ্যে হয়, আপনাদের এভাবে বাই করা লাগবে। এটা
এটা জাস্ট এরকম যে অবজারভেশন স্কিল যার যত ভালো সে তত আগে ফিগার আউট করতে পারবে। তো আমি এটা ফিগার আউট করছি এরকম যে 5 স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 16 যোগ 9। এখন জিনিসটা খেয়াল করেন, আমি যদি একটা ভ্যালু আমার একে বসাই, একে একটা ভ্যালু 17, 26 না কত, এক 17 26 26 এখন ধরেন এটা আমার একে আছে, ঠিক আছে। আমি ধরেন একটা অনেক বড় আমার একটা গ্রিড আছে, এটা হলো আমার 27 সাইজের। তো আমি এগুলো অনেক নাম্বার আছে, এটা ধরেন আমার 17 নম্বর ঘর। তারপর অনেক অনেক নাম্বার আছে, এটা আমার 26 নম্বর ঘর, এটা আমার 1 নম্বর ঘর। তো আমি এটার মধ্যে এক বসাই, এটার মধ্যে এক বসাই, এন্ড এটার মধ্যে এক বসাই, তাহলে ডিফারেন্সটা কি হইতেছে? এই দুটা ডিফারেন্স কত? 17 বিয়োগ 1 কত? 16। 16 আমার একটা পারফেক্ট স্কোয়ার। এই দুটা ডিফারেন্স কত? 26 বিয়োগ 17 কত হইতেছে আমার? 9। 9 কিন্তু একটা পারফেক্ট স্কোয়ার। সেম ভাবে 1 আর 26 এর ডিফারেন্স কত? 26 বিয়োগ 1 হইতেছে 25। এটা আমার একটা পারফেক্ট স্কোয়ার। তো এই বেলায় কিন্তু আমার 3টে পারফেক্ট স্কোয়ার আইসা করতেছে। তার মানে কি এটা আমার বসানো পসিবল। এর থেকে কমে কি পসিবল আছিল? এর থেকে কমে কিন্তু পসিবল আসিল না। তো তার মানে কি, আমার যদি এন এর ভ্যালু 26-এর থেকে বড় হয়, তাইলে 26-এর সমান, বা 26-এর সমান তো 26 তো আমার ইভেন নাম্বার, ঠিক আছে। 26 তো আমার ইভেন নাম্বার। তো 26-এ তো আমার ইয়েস আসবেই, মানে 1 করে বসাইলাম, 13 আসলো লাস্টে আমার। তো এটা তো আমার পসিবল। কিন্তু 26-এর থেকে বড় যদি কোনো অড নাম্বার হয়, যেমন 27, 27, 29, 31, এইসবই অড নাম্বারের জন্য আমার পসিবল। কেন পসিবল? কারণ আমি 26 পর্যন্ত আমি এগুলো ইউজ করলাম, ঠিক আছে। এই জায়গায় 26 কিন্তু একটা ইভেন নাম্বার। তো ইভেন নাম্বারে কিন্তু আমি একটার মধ্যে 3টে ইউজ করছি। তো 3টে ইউজ করছি মানে কি, একটার মধ্যে আমার জায়গা ফাঁকা আছে, তো ওইটা আমি 27-এর সাথে ইউজ করে দেবো। আমি বলতে পারি 27-এর সাথে কি মানে মিলবে নাকি, যেমন ধরুন এটার মধ্যে একটা বসাইলাম, এটার মধ্যে একটা বসাইলাম, এটা কিন্তু মিলবে না। কারণ 27 বিয়োগ, সরি, 27 বিয়োগ 25 আমার 2 হয়, যেটা পারফেক্ট স্কোয়ার না। কিন্তু আমি যদি 27-এর সাথে 27 ফাঁকা না রাখি, আমি যদি ধরেন অন্য একটা ফাঁকা রাখি, যেমন আমি 27, 23, আমি 23-এ ফাঁকা রাখলাম, তো 27-এ ফাঁকা রাখলাম, 23-এ ফাঁকা রাখলাম, দুটো ডিফারেন্স কত? 4। 4 কিন্তু পারফেক্ট স্কোয়ার। তো 27-এর জন্য এটা পসিবল। তো আমি কি করব, আমি 27 পর্যন্ত একটা টেমপ্লেট বানাবো, যে 27 পর্যন্ত আসলেই, বা 27-এর সমান হলে 27 পর্যন্ত এইভাবে আমার একটা আউটপুট দিবে। 27-এর পরে যে 28, 29 আছে, ধরেন 28 আসলো, 28 আসলে 28-এর জন্য আমি ধরেন 28, 28, মানে বাকি যা আছে আমার 29, বা আমার যে কোনো একটা অড নাম্বার, অড নাম্বার থেকে যদি আমি একটা অড নাম্বার বাদ বিয়োগ দিই, তাহলে থাকে কিন্তু আমার ইভেন নাম্বার। তো আমার ধরেন আছে হলো 31, 31 থেকে আমি 27 বাদ দিই, থাকে কত আমার? মেবি 4। 4, এটা অড নাম্বার, এটা অড নাম্বার, এটা থেকে বাদ দিলে থাকে আমার ইভেন নাম্বার। তো এই 4-এর জন্য কি আমি এমনি লিখতে পারি না 30, 30, 31, 31? মানে আগের গুলোর জন্য আমি ওই ফর্মুলাটা ইউজ করব, যে ফর্মুলায় আমি ওই যে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা বাই করছি, এন্ড তারপরে যেগুলো এক্সট্রা আছে ওইগুলোর জন্য আমি জাস্ট এই নর্মাল ইভেনের মতো প্রিন্ট করে দেবো। এটুকু বুঝতে কারো সমস্যা আছে? ভাই লাস্টে একবারে মানে সংক্ষেপে একটু সামারি করে দেন লাস্টে। আপনি কোড করেন এখন। উম, আচ্ছা ঠিক আছে, জিনিসটা এরকম যে, আচ্ছা কোডটা দেখাই দিই দেখি, কোডটা ছোট হয়েছে, কোডটা এতটুকু যাচ্ছে আমার, ঠিক আছে। আমি জাস্ট একটা এন ইনপুট নিছি, যে এন যেটা আমার ইনপুটটা দিবে, এনটা যদি এটাতে আমি অড চেক করছি, এটা অড নাকি ইভেন, এটা এন্ড অপারেশন। এটা আপনারা এভাবে না করে আপনারা নর্মাল ভাবে চেক করতে পারেন, এন ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 0। যে বাক্সেস যদি না থাকে তাহলে অড, আর বাক্সেস থাকলে আমার, সরি, বাক্সেস থাকলে আমার অড, না থাকলে আমার ইভেন। তো এটা আমার ইভেনের জন্য, ঠিক আছে। তো এই জায়গায় আমার ইভেন মানে কি, আমি এন এর অর্ধেক চালাবো এবং প্রতিবার আই 2বার করে প্রিন্ট করবো। মানে এন যদি আমার 6 হয়, ঠিক আছে, আমার n/2 পর্যন্ত চলবে, মানে 3বার চলবে। 3বার চললে আমার কি হয়,
একবার, দুইবার, তিনবার চলবে না, এবং প্রতিদিনে আমার একবার করে প্রিন্ট হবে। যেমন দুইবার প্রিন্ট হলো, দুইবার প্রিন্ট হলো, দুইবার প্রিন্ট হলো। তো আমার ইভেনের জন্য এটা আমার আইসা করতেছে, ঠিক আছে। কিন্তু কথা হলো অডের বেলায় যদি আমার এরকম হয় যে এনটা আমার সাথে সে সমান বা তার থেকে বড়, তাইলে আমার এই অ্যান্সারটা দিবে। কিন্তু যদি সাথে সে ছোট হয়, তাইলে আমার -1 আসবে, ঠিক আছে। তো 27 থেকে ছোট হলে তার মানে আর পসিবল না না, পসিবল না, কারণ ওই আমরা তো দেখছি, পার্সেন্টেজ। হ্যাঁ, কারণ আমরা তো দেখছি যে 5 স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এর থেকে নিচে কোনোটা স্কোয়ার পসিবল না। কারণ 4 স্কোয়ার দিলে আপনি 4 এমন কোনো দুইটা সংখ্যায় ভাঙা পারবেন না যেটা পারফেক্ট স্কোয়ার এটার যোগফলের সমান হইবে। তো অ্যাটলিস্ট আমার 27 হওয়া লাগবে, 27 বা 26 ধরতে পারেন আপনি, যে 26, কারণ একে থেকে 26-এর বিয়োগফল 25 আমার। 26 যেহেতু একটা ইভেন নাম্বার, তো ওইটা আমরা ধরতেছি না, আমরা অডের জন্য ধরার জন্য আমরা এক বাড়াইতে হবে 27, ঠিক আছে। জি ভাই, বুঝছি। তো তারপরে আমরা এটা এরকম ধরতে পারি, যেহেতু আমাদের কি বলে, আমাদের এটা ফিক্স যে আমরা একটা একে বসাবো, একটা আমার 16 নম্বরে বসাবো, 16 না 17, একটা আমার 17 বসাবো, আর একটা আমার 26 বসাবো। মানে এই 3 ঘরে আমি এক বসাবো একটা করে, ঠিক আছে। তো আমি ফার্স্ট একটা এক প্রিন্ট করছি, কারণ 1 নম্বর ঘরে আমার এক প্রিন্ট করা লাগবে। তারপরে 2 থেকে 5 পর্যন্ত আমি নর্মাল ভাবে 2টা করে প্রিন্ট করছি। যেমন ধরেন ইয়ে আছে, গ্রিড আছে, এটা বাদ দিই, নর্মাল ভাবে বসছি। যেমন 1 বসাইলাম, তারপরে 2, 2, 3, 3, 4, 4, 5, 5, 1, 2, 3, 4, 5, 6, 7, 10, 11, 11 হয়ে গেছে। 11 না যায় আমরা এভাবে করতে পারি যে 17 না বসে আমরা এভাবে বসাতে পারি যে একে থেকে ধরেন 1 থেকে 10 একটা বসাইলাম, আর 10-এর পরে আমরা কত হয় 26 একটা বসাইলাম, ঠিক আছে। এটাও কিন্তু হয়, কারণ 1 আর 10-এর বিয়োগফল আমার 9, 10 আর 26-এর বিয়োগফল আমার 16, ঠিক আছে। তো এটা একটা পারফেক্ট স্কোয়ার, এটা একটা পারফেক্ট স্কোয়ার, 26 বিয়োগ 1 হলো 25, যেটা আমার পারফেক্ট স্কোয়ার, ঠিক আছে। তো আমি এরকম করতে পারি। তো আমি এই কাজটাই করছি এই জায়গায়, যে একে থেকে একটা বসাইছি, তারপর 2 থেকে 5 পর্যন্ত আমি প্রিন্ট করছি 2টা করে, ঠিক আছে। তারপরে আমি আরেকটা এক বসাইছি, 2 থেকে 5 পর্যন্ত বসাইলাম, তারপরে আমি আরেকটা এক বসাইলাম, ঠিক আছে। দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এটা আমার 10 নম্বরে বসছে, এটা আমার 1 নম্বরে বসছে। তো এই দুইটা কিন্তু একটা পারফেক্ট স্কোয়ার, অ্যান্ড বাকি এগুলো যা আছে এগুলো কিন্তু পারফেক্ট স্কোয়ার, ঠিক আছে। তো এটা আমার কত 10 পর্যন্ত আসলো। তারপরে 10-এর পরে আমরা যাবো কত 27 পর্যন্ত, কারণ নাম্বারটা কিন্তু আমার 27-এর থেকে বড় আছে, 27-এর সমান বা তার থেকে বড় আছে। তো আমরা কোথায় থেকে যাবো, ধরেন 5 শুরু শেষ করছিলাম, 6 থেকে শুরু করলাম, 6, 6, 7, 7, 8, 8, 9, 9, 10, 10, এটা গেছি কত পর্যন্ত আমার নিজেরও খেয়াল নেই, এটা মেবি 11 পর্যন্ত, হ্যাঁ 11 পর্যন্ত, 10, 10, 11, 11, দেন 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, আচ্ছা 22 পর্যন্ত আসছি আমরা, ঠিক আছে। আমার এক বসে হবে কত 26-এ, 22 ধরেন 23, 24, 25, 26, 26 আমার এক বসাইতে হবে। আর আছে কত 27 পর্যন্ত, আমার অ্যাটলিস্ট 27 পর্যন্ত, না তো 27-এর থেকে বড় থাকতে পারে। তো আমি যদি এই জায়গায় এখন যদি আমি এই জায়গায় সেম ভাবে বসে যাই 12, 12, 13, 13, তাহলে কিন্তু দেখেন এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই দুইটার জন্য কিন্তু ঠিক নাই। তো আমি এটা এটা এইভাবে বসাইতে পারবো না। এটা কিভাবে বসাইতে পারি, ধরেন এই জায়গায় একটা 12 বসাইলাম, আর এই জায়গায় একটা 12 বসাইলাম, আর 13 আমি এই জায়গায় বসাই দিলাম, তাহলে কিন্তু এটা একটা পারফেক্ট স্কোয়ার। অ্যান্ড এই 12, 23 আর 27 এর ডিফারেন্স কত, 27 বিয়োগ 23 হলো আমার 24, সরি 24 হলো 60, যেটা একটা পারফেক্ট স্কোয়ার, ঠিক আছে। তো এটা পারফেক্ট স্কোয়ার, আর এটা তো আমার পারফেক্ট স্কোয়ারই, আর এটা তো বলার নেই, এটা আমি আগে ফিগার আউট করে নিয়েছি যে একের সাথে এটা ডিফারেন্স পারফেক্ট স্কোয়ার, এটা ডিফারেন্স পারফেক্ট স্কোয়ার,
তো 27 পর্যন্ত কিন্তু আমার পারফেক্ট করে আইসা করছে সবগুলো, তাই না? আমি এই কাজটাই করছি এই জায়গায়, যে 11 পর্যন্ত বসাইছি আমি, ঠিক আছে, সবগুলো 11 পর্যন্ত ভালো মতো বসাইছি। তারপরে এই নাম্বারগুলো যে আছে, এই যে আমার 12 থেকে 27 পর্যন্ত, এইগুলো আমি নিজের হাতে বসাইছি। 12, 13, 13, 1, 12, তো এই যে 12, 13, 13, 1, 12। এখন আমার কি, আমার 27 পর্যন্ত হয়ে গেছে। এখন যদি আমার 27 থেকে বেশি থাকে, যেমন 29, 29 কিন্তু আমার 27 থেকে বেশি, তো 27 বিয়োগ 29 কত থাকে আমার 2। তো আমি এই জায়গায় এই রেম দিয়ে একটা রিমাইন্ডার বাই করছি, যে আমার রিমাইন্ডার কত আছে, আমার ভ্যালু। তো এন যদি আমার 29 থাকে, 29 থেকে 27 বিয়োগ করলাম, থাকে আমার কত, 2। এবং 2 এর আমি 2 দিয়ে ভাগ করছি, কারণ আমি একটা ভ্যালু 2 বার প্রিন্ট করবো দেখে আমি এটার অর্ধেকটা নিছি। 2 দিয়ে ভাগ করলাম, থাকে কত, 1। মানে আমি একবার লোড করে দুইটা ভ্যালু জাস্ট প্রিন্ট করে দেবো। তো আমি 2টা ভ্যালু প্রিন্ট করছি, প্রিন্ট করা শুরু করছি কত থেকে, 14 থেকে। কেন? কারণ আমি 13 পর্যন্ত প্রিন্ট করছি। তো যদি আমি 13 আরেকটা নাম্বারে যদি 13 নিচে পুনরায় প্রিন্ট করতাম, তাহলে কিন্তু আমার ডুপ্লিকেট এসে করতো, তো আমার পারমুটেশনটা হইতো না। ডুপ্লিকেট এসে বললে আমার ভেজাল হয়ে যেত। এই জন্য আমি 14 থেকে শুরু করছি। তো 2টা 14 প্রিন্ট করে দিছি, বা 14 পরে তারপর আস্তে আস্তে 15 আসবে, 16 আসবে, এরকম আসবে, ঠিক আছে? এইটাই মূলত বলা যায় আমার অ্যান্সার, যে এরকমের জন্য অ্যান্সার আসতেছে। কিরে, এটা সরি, এটা ভুলা ইনপুট। এই 3 এর জন্য -1, এটার জন্য এত। কিন্তু আমি যদি এই জায়গায় 25 দিই, তাহলে কিন্তু আমার -1। কিন্তু যদি আমি 27 দিই, তাহলে আমার একটা অ্যান্সার আইতেছে, এই যে। আর যদি 29 বা 31 দিই, তাহলে আমার একটা অ্যান্সার আইতেছে। তো 27 থেকে বড় কোনো অড নাম্বার হলে ওইটার জন্য অ্যান্সার আসবে, আর যদি ইভেন নাম্বার হয় তাহলে সবগুলোর জন্য অ্যান্সার আসবে। তো এটাই বলা যায় আমার অবজারভেশন ছিল, আর এটাই আমরা করছি এই জায়গায়। ভাই 2 দ্বারা ভাগ করলেন, ওই লাইনটা আর তার পরের লাইনটা আরেকবার একটু রিক্যাপ করলে ভালো হয়। এই জায়গায় জি ভাই, জি এই যে, ভাই। ও, আচ্ছা, মানে আমরা 27 পর্যন্ত তো বের করছি, তাই না? এখন এন কিন্তু আমার 27 থেকে বড় থাকতে পারে, এবং 27 বড় কোনো একটা নাম্বার, অড নাম্বার, যেমন 33, ঠিক আছে? তো আমার কতগুলা 27 পর্যন্ত প্রিন্ট করা হয়েছে, বাকি আছে কতগুলা, 30 বিয়োগ 27, 6টা নাম্বার বাকি আছে আমার, তাই না? এখন 6টা নাম্বার যেহেতু আমার বাকি আছে, 6টা নাম্বারের জন্য আমার 6টা নাম্বার প্রিন্ট করা লাগবে, এবং আমি 6টা যেহেতু একটা ইভেন নাম্বার, আমি এটা ইভেনের মতোই প্রিন্ট করবো, যেমন 1 1, 2 2, 3 3। তো এটা কিন্তু আমার 6টা নাম্বার হয়ে গেছে, 1 2 3 4 5 6, 6টা নাম্বার হয়েছে আমার। 6টা নাম্বারের জন্য কিন্তু আমার 3বার লুপ চালাইলেই হয়ে যায়। যেমন এটা একবার লুপ চালাই এই 2টা প্রিন্ট করলাম, 2বার লুপ চালাই এই 2টা প্রিন্ট করলাম, তৃতীয়বার গেলে এই 2টা প্রিন্ট করলাম। তো এই জন্য আমি 2 দিয়ে ভাগ করছি, যে আমার ডিফারেন্স যত আছে ওইটা 2 দিয়ে ভাগ করার পরে যত আমার রইছে, অত ঘর লুপ চাললাম, এবং প্রতিবার 2টা সেম নাম্বার 2বার করে প্রিন্ট করতেছি, এই ইভেনের মতোই। ইভেনে যেমন 1 1 প্রিন্ট করি, 2 2 প্রিন্ট করি, সেম ভাবে 14 থেকে শুরু করছি, 14 14, 15 15, আর 14 থেকে শুরু করছি তার কারণ মানে এখানে আমি, অর্ধেক পর্যন্ত গেলেই হয়ে যাচ্ছে ভাই। হ্যাঁ, অর্ধেক পর্যন্ত জালি হয়ে যাচ্ছে, কারণ আমি 2বার করে প্রিন্ট করতেছি, ঠিক আছে? জি ভাই, বুঝছি। আর আর কোনো কনফিউশন আছে? না থাকলে পরেরটাই যাই। আচ্ছা, পরের কোশ্চেন কোনটা জানো? ডি। ডি তারপরে একটু হার্ড বলা যায়, ডিটা ভালোই হার্ড। এটা হু ক্যান কিল দ্য মোস্ট, এটা ডেমোডগের একটা প্রবলেম। ডেমোডগ ফ্রম দ্য আপসাইড ডাউন, আপসাইড ডাউন বলতে পারেন একটা শহর। তো ডেমোডগ ফ্রম দ্য আপসাইড ডাউন হ্যাভ অ্যাটাকড হকিন্স এগেন। হকিন্স একটা শহর, মানে আপসাইড আপসাইড ডাউনের যে ডেমোডগগুলো আছে ওগুলো হকিং নামে শহরে আবার অ্যাটাক করছে। এল ওয়ান্টস টু রিচ মাইক, এল একজন পার্সন, মাইক একজন পার্সন, ঠিক আছে? এল মাইকের কাছে যাইতে চাই, অ্যান্ড অলসো কিল অ্যাজ মেনি ডেমোডগস ইন দ্য ওয়ে পসিবল, এবং রাস্তায় যতগুলা ডেমোডগ পড়বে সবগুলো মারার চেষ্টা করবে আর কি, মানে মারবে। তো হকিং ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ এন ইন টু এন গ্রিড, মানে হকিং যে শহরটা আছে ওইটার আমরা একটা গ্রিড দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, যেমন এন ইন টু এন, এটা এন রোয়া থাকে, এন কলাম থাকবে, ঠিক আছে? রোগুলো আমার এন সাইজের, কলামগুলো আমার এন সাইজের। তো এটা এই গ্রিডটারে আমরা হকিং শহর ধরতে পারি। অ্যান্ড
the number of demo dog in cell at ith row and jth column is I into j, মানে এই সেলের মধ্যে ডেমো ডগ থাকবে হলো I into j, মানে এটা হলো 0 নাম্বার কলাম 1 নাম্বার কলাম। আচ্ছা আমরা যদি এক দিয়ে ধরি, ঠিক আছে, আমরা এই জায়গায় এক থেকে শুরু করছি, 1 নাম্বার 2 নাম্বার, সেম 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 3 নাম্বার। তো 2 নাম্বার রোর 2 নাম্বার কলামে আমার ডেমো ডগ আছে 2 into 2 মানে 4। 3 নাম্বার রোর 3 নাম্বার কলামে আছে 3 into 3 9। 3 নাম্বার রোর 1 নাম্বার কলামে আছে 3 into 1 মানে 3, এই জায়গায় 3, এই জায়গায় 9, এই জায়গায় 4। এরকম ভাবে সেম ভাবে প্রতিটা কলামের মানে প্রতিটা সেলে আমার এরকম করে আমি ডেমো ডগগুলো কাউন্ট করব, যতগুলো ডেমো ডগ আছে। তো আমার এল ইজ অ্যাট 1 পজিশন অফ দ্য গ্রিড, মানে এল আছে আমার 1 মানে এই পজিশন, অ্যান্ড শি হ্যাজ টু রিচ এন ওয়ার শি ক্যান মাইক, অ্যান্ড মাইক আছে ধরেন আপনার এই জায়গায়, অ্যান্ড এই জায়গায় ও যাইতে চাইতেছে। তো আমি এই জায়গায় থেকে এই জায়গায় আমি যাবো, ঠিক আছে। তো দ্য অনলি ডিরেকশন শি ক্যান মুভ আর রাইট টু অ্যান্ড দ্য ডাউন, ঠিক আছে। মানে আমি এই জায়গা থেকে বা যে কোনো জায়গা থেকে আমি জাস্ট রাইটে যেতে পারবো, নয়তো আমি নিচে যাইতে পারবো, ঠিক আছে। এখন ধরেন আচ্ছা এটা প্রবলেম স্টেটমেন্টটা পড়ে তারপরে ভালো মতো এক্সপ্লেন করতেছি। তো শি ক্যানট গো আউট অফ দ্য গ্রিড, মানে গ্রিডের বাইরে যেতে পারবো না, অ্যান্ড অ্যাজ দেয়ার আর ডোর আপসাইড ডাউন অ্যাজ দ্য বাউন্ডারিজ, ঠিক আছে। আর বাউন্ডারিতে একটা দরজা আছে বলা যায়। To calculate the maximum possible number of demo dogs she can kill on the way, considering that she kills all demo dogs in cell she visit, মানে সে যে সেলে ভিজিট করতেছে ওই সেলের সবগুলো ডেমো ডগ সে মারতেছে। এন্ড আমাদের ক্যালকুলেট করতে হবে কতগুলো ম্যাক্সিমাম পসিবল নাম্বার অফ ডেমো ডগ সে মারতে পারবে, মানে ম্যাক্সিমাম কতগুলো ডেমো ডগ সে মারতে পারবে। প্রিন্ট 2020 ইনটু অ্যান্সার, মানে অ্যান্সার যা আসবে ওইটার সাথে 2022 গুণ করে মডেলো 10 to the power 9 plus 7 এটা মানে প্রিন্ট করতে হবে আমাদের। মডেলো 10 to the power 9 plus 7 আমরা ইউজ করতেছি কারণ নাম্বারটা অনেক বড় হইতে পারে, অনেক বড় যেটা ইন্টিজার বা লং এর আউট অফ বাউন্ড হয়ে যাবে। তো এই জন্য এটা আমরা ইন্টিজারের মধ্যে রাখার জন্য আমরা 10 to the power 9 plus 7 দ্বারা মডেলোকে রাখতেছি, ঠিক আছে। and multiplied by 2022 because we are never gonna see it again, মানে এটা 2022 সালের একটা শেষ প্রবলেম ছিল, তো এই জন্য 2022 দিয়ে গুণ করতে বলছে আমাদের। তো নোট ইউ ফার্স্টলি মাল্টিপ্লাই বাই 2022 and after that take the remainder। 2000 আগে রিমাইন্ডার নিয়ে না 2022 দিয়ে গুণ, আগে রিমাইন্ডার নেওয়ার পরে মানে মডেলো করার পরে 2022 দিয়ে গুণ করলে হবে না, আগে 2022 দিয়ে গুণ করার পরে মডেলো নিতে হবে, মানে এটা বলছে আর কি। তো each test case contain multiple test cases, মানে মাল্টিপল টেস্ট কেস থাকবে আমাদের। তো প্রথমে আমাদের একটা টি দিবে, এন্ড সেকেন্ডলি আমাদের দিবে কি এন, মানে রো কতগুলো আছে কলাম কতগুলো আছে, ঠিক আছে। তো এখন যদি আমরা আমাদের জাস্ট একটা এন দেওয়া আছে, ঠিক আছে, আমরা যদি এইভাবে ক্যালকুলেট করি, যেমন এন এর ভ্যালু ধরলাম আমার 4 আছে, ঠিক আছে। এখন একটু ভালো মতো এক্সপ্লেন করি। আচ্ছা এটা এই জায়গায় না বুঝে তো ধরেন আমার চারটে আছে 1 2 3 4, 1 2 3 4, আমি আসি এই জায়গায় এন্ড আমি যাবো এই জায়গায়, ঠিক আছে। আমি মধ্যে রাস্তায় কতগুলো মারতে পারি, and আমি কিন্তু যাইতে পারি শুধু রাইটে এন্ড ডাউনে, ঠিক আছে। এখন ধরেন আমি যদি রাইটে যাই তাহলে এই জায়গায় আসার পরে আবারও সেম ভাবে আমি রাইটে যেতে পারি, ডাউনে যেতে পারি। আবার ধরেন আমি এই জায়গায় আসলাম, আমি রাইটে যেতে পারি, আমি ডাউনে যেতে পারি। এইভাবে রাইট ডাউন করতে করতে আমার এই সেলে আসতে হবে। আমি যে কোনো রাস্তায় আসতে পারি, কিন্তু কথা হলো গিয়ে আমি ম্যাক্সিমাম কতগুলো ডেমো ডগ মারতে পারি। এখন মারতে পারলাম কিভাবে, আমি যে সেলে যাবো ওই সেলেই তো আমি মারতে পারতেছি। তো যে সেলে আমি মারতে পারতেছি ওই সেলে মানে আমার বাড়ি করতে হবে কোন কোন সেলে ম্যাক্সিমাম ডেমো ডগ আছে। যেমন এই সেলে আমার ডেমো ডগ আছে কতগুলো 1 into 1 মানে 1, এটা আছে 2 into 1 মানে 2, এটা আছে 3 into 1 মানে 3, এটা আছে 4 into 1 মানে 4, এটা 4 into 1 কেন 4 নাম্বার কলাম 1 নাম্বার রো। সেম ভাবে এটা 2 নাম্বার কলাম 1 নাম্বার রো মানে 2 into 1 2, এটা 2 নাম্বার কলাম 2 নাম্বার রো 2 into 2 4,
2 into 3 6, 2 into 4 8, 3 into 1 3, 3 into 2 6, 3 into 3 9, 3 into 4 12, 4 into 1 4, 4 into 2 8, 4 into 3 12, and 4 into 4 16। ঠিক আছে? তো ধরলাম এটা আমার একটা গ্রিড, আমি একে থেকে 16 পর্যন্ত যাব। এখন এই জায়গায় একটা জিনিস কিন্তু আপনি নোটিস করতে পারেন, আমার যে কর্নারটা আছে, ঠিক আছে, এটা কিন্তু আমার ম্যাক্সিমাম নাম্বার, কারণ 2 into 2 আছে, 3 into 3 আছে, 9 আছে, মানে এইগুলো কিন্তু আমার ম্যাক্সিমাম নাম্বার। যদি এটার একটি স্কোয়ার ধরেন, ঠিক আছে, এই স্কোয়ারে ম্যাক্সিমাম নাম্বার 4, এটার স্কোয়ার ধরলে এই স্কোয়ারে ম্যাক্সিমাম নাম্বার 9, এটার স্কোয়ার ধরলে এই স্কোয়ারে ম্যাক্সিমাম নাম্বার 16। তো আমার কথা এরকম যে আমি যদি ম্যাক্সিমাম নাম্বার পাইতে চাই, তাহলে আমার এই লাইনে যাইতে হবে। অ্যান্ড আমি তো ডিরেক্ট এই লাইনে আসতে পারি না, আমি তো সাইড দিয়ে যাবো অথবা এই সাইড দিয়ে যাবো, মানে এই সাইডে যাওয়ার পরে নিচে নামবো, অথবা এই সাইডে যাওয়ার পরে আমি সাইডে যাবো। তো আমার কথা কি, এভাবে গেলেই তো হয় না আমার। মানে একটা জিনিস খেয়াল করেন, এইটার যে সাইড আছে, ঠিক আছে, দুই সাইডে কিন্তু সেম নাম্বার। তো আমি এই সাইডেই যাই বা এই সাইডে যাই, এটা আমার কোনো ম্যাটার করে না, আমার জাস্ট গেলেই হবে, জাস্ট এই মধ্যে দিয়ে নামতে হবে। ঠিক আছে? আচ্ছা ভাই, এখানে তাইলে যেহেতু কর্ণ বরাবর যাচ্ছেন, মানে তাইলে মানে যার রো আর কলাম সমান, তাহলে সেই ভ্যালুগুলো যোগ করে দিলেই তো মানে। আচ্ছা আমি বলি, এখন ধরেন ভ্যালুগুলো যোগ করলে হবে না, কারণ আপনি তো এই এগুলো যাইতেছেন, ঠিক আছে, আপনি তো শুধু এইগুলো যাইতে পারবেন না, আপনার এই সেলে যাইতে হবে, কারণ এই সেলে যাওয়ার পরেই তো আপনি এই সেলে আসতে পারবেন। আপনি তো ডিরেক্ট এই সেলে আসতে পারতেছেন না, তাই না? অথবা আপনার এই সেলে যাইতে হবে, অ্যান্ড তারপরে আমার এই সেলে আসতে হবে। আমি তো ডিরেক্ট এই সেলে যাইতে পারতেছি না, কোনো একটা সেলের মাধ্যমে আমার যাওয়া লাগতেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে? তো এইভাবে আমি গেলাম। তো এখন আমার কথা হলো গিয়ে, আমাকে দিতে পারে কত, এন এর ভ্যালু কত দিতে পারে আমার, এন এর ভ্যালু আমরা দিতে পারে 10⁻9। ঠিক আছে, 10⁻9 দেওয়া আছে আমার। কারণ আমি কি গ্রুপ একটা শুরু করতে পারি যে একে থেকে 1 স্কোয়ারে যোগ করুন, 2 স্কোয়ারে যোগ করুন, 3 স্কোয়ারে যোগ করুন, 4 স্কোয়ারে যোগ করুন, এমনি করে 10⁻9 পর্যন্ত গ্রুপ চালামু, সবগুলো যোগ করুন, অ্যান্ড তারপরে সাথে সাথে আবার 2 যোগ করুন, 6 যোগ করুন, কি বলে 9 যোগ করুন, 12 যোগ করুন, এরকম যোগ করুন, মানে 10⁻9 পর্যন্ত ব্রুট ফোর্স অ্যাপ্রোচ যেটা আর কি, ওটা কি করতে পারি আমরা? ওটা কিন্তু করা যাবে না, কারণ এটা টিএলই দিয়ে দিবে আমাদের, কারণ 10⁻9 পর্যন্ত পসিবল না, এক সেকেন্ডে আমার পসিবল আছে মেবি 10⁻7 থেকে 10⁻8 পর্যন্ত। ঠিক আছে? তো এটা আমার পসিবল না যে আমি ব্রুট ফোর্স একটা অ্যাপ্লাই করলাম আর সবগুলো কাউন্ট করলাম, এরকম পসিবল না। তো এটা আমরা কিভাবে করতে পারি? এখন ধরেন আমার তো এন এর ভ্যালু শিওর দেওয়া নাই, তাই না? কিন্তু আমি কিন্তু এটা থেকে একটা অবজারভেশন নিতে পারি যে আমার কি কি ভ্যালু আসতেছে। যেমন এটা আমাদের ভ্যালু আসতেছে কি কি, আমার 1 আসতেছে, 1 এর সাথে যোগ হইতেছে কি, হয়তো আমি এই সেলে যাবো, হয়তো এই সেলে যাবো, সেমই ভ্যালু আমার 2 আসতেছে। তারপরে কি আমি এই সেলে যাইতেছি, 4 আসতেছে। তারপরে কি আমি এই সেলে অথবা এই সেলে, মানে একই ভ্যালু 6 আসতেছে। তারপরে কি আমি এই সেলে যাবো, 9 আসতেছে। তারপরে এই সেলে যাবো, এটা কি 12 আসতেছে, এই অথবা এই সেলে একই 12। তারপরে এই সেলে যাবো 16, যেটা আমার অ্যান্সার। ঠিক আছে? কারণ এইটারে আমি কিভাবে লুপ না ইউজ করে ও অফ 1 এ আমি অ্যান্সার পাইতে পারি। ব্যাপারটা হয় আর আরেকটা জিনিস, কারণ এটা যদি অনেক বড় হয়ে যায়, যেমন 10⁻9 হয়ে যায় আমার, ঠিক আছে, ধরেন আমার একটা দিচ্ছে 1, এন দিচ্ছে আমার 10⁻9, তো 10⁻9 স্কোয়ার হবে 10⁻9, 10⁻18, আর এই 18 এর সাথে ধরেন আরো এতগুলো ভ্যালু যোগ করলাম, তাহলে কিন্তু এটা লং রানের বাইরে যাবে। এই জন্য আমরা কি করি, আমরা ওই যে মডিউলার ইউজ করবো, এটার মধ্যে মডিউলার ইউজ করে নাম্বারটা ছোট করে রাখবো। ঠিক আছে? তো কথা হলো গিয়ে যে আমি এই লাইনটারে কিভাবে ও অফ 1 এ বাই করতে পারি। এখন আচ্ছা এটা ভাই, যে সিম্পল এখানে হয়। মানে দুই পাশে এটা চেক করতে হবে না যে মানে দুই পাশে যেটা বড় সেই সেলে যাইতে হবে, এরকম কোনো কিছু চেক করতে হবে নাকি দুই পাশে সমান হচ্ছে, এটা তো এমনি বোঝা যাচ্ছে। হ্যাঁ, দুই পাশে সমান হইতেছে এবং দুই পাশে সমান হবেই। কারণ ধরেন আপনার যদি একটা রো বাড়তেছে, ঠিক আছে, সরি কলামটা বাড়তেছে কিন্তু রোটা সেমই আসে, তো একবার আমার কলাম বাড়লো, আর যদি এইটাই চাই তাহলে আমার রো বাড়বে। ঠিক আছে? কিন্তু আরেকটা তো আগেরটা তো সেমই থাকবে, তাই না? তো ভ্যালু এটা আমার অলওয়েজ সেমই আসবে, যে দুই সাইডেই এই ভ্যালু আর এই ভ্যালু অলওয়েজ সেম আসবে, কারণ হয়তো রো বাড়তেছে না তো কলাম বাড়তেছে, দুইটাই এক করে বাড়তেছে, একের বেশি বাড়তেছে না। তো এই জন্য সাইডের ভ্যালু সবসময় আমাদের সেমই আসবে, কোনো সময় ছোট বেশি আসবে না। তাহলে ম্যাক্সিমামটা চেক করার দরকার নাই, যে কোনো একদিকে গেলেই হবে। হ্যাঁ, একদিকে গেলেই হবে। এটা জাস্ট আপনি ধরে নিতে পারেন যে আমার এত আসতেছে। এখন এটা কত আসবে? এটা মানে সাইডের ভ্যালু কত আসতে পারে? এটা আসছে হলো 2 into 1,
সরি 1 ইন্টু 2 এটা, ঠিক আছে? যে 1 নাম্বার রো 2 নাম্বার কলাম, ঠিক আছে? সেম ভাবে এটা কত? আমার 2 নাম্বার রো 3 নাম্বার কলাম, এটা কত? 3 নাম্বার রো 4 নাম্বার কলাম, এরকম না? জি আর ভাই, এগুলো বুঝছি বুঝছি। আর এগুলো হলো গিয়ে আমার 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার এভাবে লিখতে পারি না আমি? তো জি এটা ভাই, যদি আমি লেখেন। এভাবে লিখি 1 স্কয়ার এন্ড 4 এর যদি আমি লিখি 2 স্কয়ার এন্ড এটা যদি আমি লিখি 3 স্কয়ার, এটা যদি লিখি 4 স্কয়ার, মানে এইগুলো ভ্যালু আমি বাদ দিলাম, ঠিক আছে? এটা কিন্তু একটা সিরিজ এসে দাঁড়ায় 1 স্কয়ার প্লাস 4 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার, মানে 1 স্কয়ার থেকে n স্কয়ার পর্যন্ত, ঠিক আছে? n তোমার বলা নেই। তো এইগুলার যোগফল ও অফ 1 এ করার একটা সূত্র আছে। সূত্রটা হলো এইটা, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, এই স্কোয়ারের সামেশনের সূত্র হলো n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, ঠিক আছে? এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা 1 স্কোয়ার থেকে একদম n স্কোয়ার পর্যন্ত এটার যে ভ্যালু আছে এই ভ্যালুটা আমরা পেয়ে যাব, ঠিক আছে? এখন কথা হলো গিয়া যে এই নাম্বারটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, তো বড় হয়ে যাবে দেখে লাস্ট এটা মড করে রাখবো, ঠিক আছে? এই পুরো ভ্যালুটা আমরা মড করে রাখতেছি। তো এখন আমার তো শুধু এইগুলাই না, আমার সাথে এটা আছে, এটা আছে, এটা আছে, এইগুলো আমি ক্যালকুলেট করবো কিভাবে? তো এইগুলো যদি আমি ক্যালকুলেট করতে চাই তাহলে আমার ফার্স্টে দেখতে হবে যে এগুলো কি আসলে, ঠিক আছে? আমার এই ভ্যালুগুলো হলো 1 ইন্টু 2, ঠিক আছে? 2 ইন্টু 3, 3 ইন্টু 4, এটা কি 3 ইন্টু 4 এর পরে গেছে? যায় নাই কিন্তু, কারণ আমার লিমিট দেওয়া আছে এই পর্যন্ত। যদি আমার আরেকটা থাকতো যেমন 25, তাইলে কিন্তু আমার 4 ইন্টু 5 এ যাইতো, বা এই জায়গায় 5 ইন্টু 4 এ যাইতো, তাই না? তো এটা আমার যাইতে পারতেছে কোন পর্যন্ত? এটা আমার যাইতে পারতেছে n মাইনাস 1 পর্যন্ত, মানে n যদি আমার 4 হয় যাইতে পারে n মাইনাস 1 মানে হলো 3, 3 পর্যন্ত যেতে পারতেছে, তাই না? 1 2 3 এন্ড প্রতিবার এটা কিন্তু ইনটু, এন্ড প্রতিবার এটা কতর সাথে গুণ হইতেছে? এটার থেকে এক বেশির সাথে গুণ হইতেছে। যেমন 1 এর থেকে এক বেশি, এক যোগ করলে 2, 2 এর সাথে এক যোগ করলে 3, 3 এর সাথে এক যোগ করলে 4। তো এটা একটা প্যাটার্ন। এন্ড এইটারে আমরা কিভাবে বের করতে পারি? তো এটা বের করার কোনো সূত্র নাই, কিন্তু এটা যদি আমরা একটু মডিফাই করি, ঠিক আছে? এটা আমরা মডিফাই এরকম করতে পারি যে 1 ইন্টু 1, ঠিক আছে, প্লাস 1, 2 ইন্টু 2 প্লাস 2, 3 ইন্টু 3 প্লাস 3। এটা মানে এই দুইটা কি সেম না? একটু চিন্তা করে দেখেন যে 1 ইন্টু 1 করার পরে আমার তো একটাই 1 এক্সট্রা থাকে, তো ওই একটা 1 আমি যোগ করে দিতেছি। 2 ইন্টু 2 করার পরে আমার একটা 2 এক্সট্রা থাকে, ওই 2টা আমি যোগ করে দিতেছি। 3 ইন্টু 3 করার পরে যেহেতু আমার 3 থেকে এক বেশি 4, তো 3 ইন্টু 3 করলাম, আর একটা 3 এক্সট্রা আছে ওইটা আমি যোগ করে দিতেছি। তো এটার কি এভাবে লেখা যায় না? জি ভাই, এটা তো একটা ফরম্যাটে চলে গেল তাইলে। হ্যাঁ, এটা একটা ফরম্যাটে চলে গেল। তো এটা একটা হইলো। এখন ধরেন আমি যদি এই নাম্বারগুলো আছে, ঠিক আছে, এই নাম্বারে কি এভাবে লিখতে পারি না? 1 ইন্টু 1 হলো 1 স্কোয়ার, 2 ইন্টু 2 হলো 2 স্কোয়ার, 3 ইন্টু 3 করে গেল না 3 স্কোয়ার, হইতেছে না? এটার কিন্তু আমরা এইভাবে লিখতে পারি 1 ইন্টু 1 এর 1 স্কোয়ার, 2 ইন্টু 2 এর 2 স্কোয়ার, 3 ইন্টু 3 এর 3 স্কোয়ার। তো এইটাও আমরা এভাবে লিখতে পারি। তো এইটা বাইর করার সূত্র কি? এই তিনটা যোগ করলে যে এই সূত্র, সেম সূত্র, এই সূত্র ইউজ করে আমরা এটাও বাইর করতে পারি। বাকি রইল কি? বাকি রইল আমার এইটা এক্সট্রা 1 2 3। তো এটাও কি 1 প্লাস 2 প্লাস 3, এটা কি n পর্যন্ত? তো এটার সূত্র, এটা সূত্র তো এটা n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এই সূত্র দিয়ে তো আমরা সবগুলো ন্যাচারাল নাম্বারের যোগফল বাইর করতে পারি, তাই না? আমার এটা বাইরে হয়ে গেল, এটাও বাইরে হয়ে গেল, আমার আগের ওই যে এটাও বাইরে হয়ে গেল। তো পুরোটা কি আমরা একদম সূত্র দিয়ে ও অফ 1 এ বের করতে পারি না? ভাই, তিনটাই তো তাহলে সূত্রে পড়ে গেল। হ্যাঁ, তিনটাই সূত্র। কিন্তু ওই জায়গায় আরো কিছু অ্যাডভান্স আছে, ওই যেটা বুঝাইতেছে আস্তে আস্তে। তো সূত্র পর্যন্ত ক্লিয়ার হলে বাকিগুলো আর কি মুভ করবো। এটুকু বুঝতে পারছেন? জি ভাই।
আচ্ছা ঠিক ভাই এই আছে। সূত্রগুলো কি আপনারা মানে আপনারা যখন কোড করেন মানে নিজে নিজে ইমপ্লিমেন্ট করতে পারেন নাকি এই সূত্রগুলো মানে না না, এগুলো তো সেভেন সেভেন এইটের সূত্র, এগুলো এগুলো না সেভেন এন এর এইটের। সূত্রটা জানি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো মানে মুখস্থ টাইপের। আচ্ছা বুঝছি। হ্যাঁ, এগুলো ধারার সূত্র আর কি, নর্মাল বেসিক ম্যাথমেটিক্স। ওই যে সমান্তর ধারা ওইসব নাকি হ্যাঁ হাবিজাবি? হ্যাঁ হ্যাঁ, ওইসব ওইসব। ও তো আচ্ছা আচ্ছা। আমরা মানে তাহলে আমরা ভাবছি যে এইসব লজিক তো জীবনে মাথায় আসবে না, এই কেমনে লজিক আসবে এই সূত্রের লজিক? এটা এরকম মানে প্রোগ্রামটা অনেকটা ম্যাথের সাথে রিলেটেড আর কি। তো ঠিক আছে। তো আমরা দেখেন এই জায়গায় তাহলে কি বাই করছি, যে আমার এন যে পর্যন্ত আছে, ঠিক আছে, সরি আমার এন যে পর্যন্ত আছে ওইটার একটা এই সূত্র ফেলাবো। তারপরে মানে স্কোয়ার, ওই যে স্কোয়ারের যেটা আছে ওইটা ফেলাইলাম। তারপর আরেকটা কি, আরেকটা সূত্র হইবো আমার এন মাইনাস ওয়ান পর্যন্ত, ওইটাও একটা স্কোয়ারের সূত্র করবো আমার। ঠিক আছে। এনে আমার একটি এন এর হলো স্কোয়ার পর্যন্ত, মানে ওয়ান থেকে এন পর্যন্ত স্কোয়ার, ওই সূত্রটা ফেলাইলাম। তারপরে এটা যাবে কোন পর্যন্ত, এটা যাবে এন মাইনাস ওয়ান পর্যন্ত, এটা স্কোয়ারের সূত্র। আর আরেকটা যাবে এন মাইনাস ওয়ান পর্যন্ত, যেটা হলো সামেশনের সূত্র আমার। ঠিক আছে, ওয়ান থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত সাম। তো এই তিনটার যে যোগ করি, ঠিক আছে, এই তিনটার যোগ করার পরে এন্ড 2000 যে অ্যান্সারটা আসবে ওইটা 2022 দিয়ে গুণ করার পরে ওইটা যদি আমরা মডেলও করে দিই, তাহলে ওইটাই তোমার অ্যান্সার, তাই না? ব্যাপারটা কি বুঝতে পারছেন নাকি আরেকবার বলুন? জি ভাই, এটা তো মানে প্রশ্নে বলে দিছে মেবি 2022 এর সাথে হ্যাঁ অ্যান্সারটা গুণন হ্যাঁ করতে হবে তারপর ভাগ করতে হ্যাঁ হবে। হ্যাঁ। এখন ধরেন আপনি কি করবেন, কি করতেছেন, মডেলও করতেছেন, ঠিক আছে। মডেলের কিন্তু একটা নিয়ম আছে, যে ধরেন দুইটা নম্বরে যখন এ যোগ বি, এটার মডেল আমি বাইর করেন, ঠিক আছে। এটা আমি এরকম করতে পারি, এ মডেল মড প্লাস বি ডিভাইডেড বাই মড প্লাস এটা, এটা হোল মড। সেম ভাবে এরকম করা লাগে, তাই না? আচ্ছা, এটা ভালো মতো লিখি, এ মড প্লাস বি মড প্লাস হোল মড আমার, তাই না? এরকম করে তো আমি যোগেরটা করি। সেম ভাবে আমি এটা বিয়োগেরটা করতে পারি এরকম, আমি গুণেরটাও করতে পারি এরকম, যে এ মড এ ইন্টু মড বি ইন্টু মড হোল মডেল মড। ঠিক আছে, কিন্তু আমি এটা ভাগেরটা করতে পারি না। ঠিক আছে, ভাগেরটা করলে অ্যান্সার আমার সেম আসে না। তো এই জন্য ভাগেরটা করার জন্য একটা নিয়ম আছে। ভাগেরটা নিয়ম বলা যায় না, এটা বলা যায় একটা থিওরি আছে, এটা বলে ফার্মেট লিটল থিওরাম। এই ফার্মেট লিটল থিওরামের একটা টপিক আছে, যেটার মধ্যে বলা হয় যে ভাগের মডেলও আমরা তখনই বের করতে পারি, এটা কিছু কন্ডিশন আছে, ঠিক আছে। কন্ডিশনটা হলো এরকম, মডটা এই নাম্বারের থেকে বড় হইতে হবে, ঠিক আছে। মড হইতে হবে এই নাম্বারের থেকে বড়, অ্যান্ড মড একটা প্রাইম নাম্বার হওয়া লাগবে। যদি মডটা এই যেটার মডেল করতেছে ওইটা থেকে বড় হয় এবং মড একটা প্রাইম নাম্বার হয়, তাইলেই একমাত্র ভাগের মডেল করা পসিবল। এখন দেখেন আপনার ভ্যালু কিন্তু দেওয়া আছে কত পর্যন্ত, ভ্যালু দেওয়া আছে আপনার হলো গিয়া 10⁹ পর্যন্ত, কিন্তু মডের কত 10⁹+7। তার মানে কি, মড আমার বড়। এন্ড সেকেন্ড কন্ডিশনটা হলো এটা মডটা কি প্রাইম নাকি। আপনারা কি কোনো সময় চিন্তা করছেন যে মডেলের সময় অনেক সবসময় শুধু 10⁻৯+7 কেন বলে? 10⁻৯+7 বলে কারণ হলো এটা একটা প্রাইম নাম্বার, এটা প্রাইম নাম্বার দেখেই এটা দেয় সবসময়। ওরা তো অন্য একটা নাম্বার দিতে পারো, 10⁻9+5 দিতে পারতো ওরা, কিন্তু ওরা দেয় নাই। ওরা কিন্তু 10⁻9+1 দিতে পারতো, ওয়ানও কিন্তু বড়, কিন্তু দেয় নাই। ওরা 10⁻9+7 দিছে কারণ এটা একটা প্রাইম নাম্বার। তো প্রাইম নাম্বার থাকা লাগবে, অ্যান্ড এটা বড় হইতে হবে। অ্যান্ড যেহেতু 10⁻9 এক্সিট করবে না, অ্যান্ড এটা একটা প্রাইম নাম্বার, তো আমার দুইটা কন্ডিশনই আমার ফুলফিল আছে। তো যেহেতু যেহেতু এই দুইটা কন্ডিশন ফুলফিল আছে, তার মানে কি এটা আমরা বের করতে পারি। কিন্তু বের করে কিভাবে? আমরা তো গুণের সময় দেখলাম এই যে এ মড প্লাস বি মড হোল মড, ঠিক আছে। এটা তো আমার গুণ যোগ বিয়োগ সব বেলায়। কিন্তু ভাগের বেলায় কিরকম, ভাগের বেলায় ধরেন আমরা এ বি, ঠিক আছে, এটারে মড করব। আচ্ছা, একটু ক্লিয়ার মতো লিখি, এ ডিভাইডেড বাই বি, এটা আমরা মড করতেছি, ঠিক আছে। তো এই মডটা আমরা করতে পারি এরকম, এটাকে আমরা এরকম লিখতে পারি না, এ ইন্টু বি ইন্টু ওয়ান মড। আমরা কি এটা এইভাবে লিখতে পারি? জি ভাই লেখা যায়, এটা ইনভার্স হয়ে গেল ওই যে মানে হ্যাঁ গুণন করার কারণে। হ্যাঁ। এখন দেখেন এটা কিন্তু এখন ভাগ আকারে নেই, এখন এটা গুণ আকারে আছে, ঠিক আছে। আমরা কিন্তু গুণের মডটা পারি, ঠিক আছে। কথা হলো গিয়ে এইটারে আমরা ইনভার্স করুন কিভাবে।
ইনভার্স করার নিয়মটা হলো কোনো একটা বি রে যদি আমি এটা ইনভার্স মডেলও বাইর করতে চাই, তাহলে এটার নিয়ম হলো গিয়ে পি পাওয়ার মড -2। ঠিক আছে, বি এর পাওয়ার যদি মড -2 হয়, বি এর পাওয়ার মড -2 করলে যে ভ্যালুটা আসবে, বি রে ইনভার্স করলে ওই ভ্যালুটাই আসবে। ঠিক আছে, মডেল করার পর। তো এইটাই হলো ভাই বি মডেল। ইনভার্স আর বি মড, ভাই ওইটা আরেকটু মানে স্ক্রিনশট দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে বি ইনভার্স আর বির মড -2 এটা করলে মানে দুটো সেম হবে আর কি। হ্যাঁ, মড করার সময় আপনি বি ইনভার্স 1 করলে যা, বি মড -2 করলে একই। ঠিক আছে, আচ্ছা জি ভাই। এখন কথা হলো গিয়া আপনার মড, ঠিক আছে, মড হলো পাওয়ার হিসাবে গেছে। এখন মড পাওয়ারটা কিন্তু অনেক বড়, পাওয়ারটা কিন্তু 10⁻9 প্লাস 7। 7। ঠিক আছে, আর আপনি কি এত বড় সংখ্যার কোনো সময় পাওয়ার করছেন? আপনি কিন্তু 20/20 করলে কিন্তু অনেক বড় হয়ে যায়। ঠিক আছে, যেটা মেবি 10:10⁹ এর থেকে বেশি, বা আপনি হাইস্ট মেবি করতে পারবেন 10 পাওয়ার 30 এর মধ্যে করতে পারেন, হয়তো লং লং রাইখে এরকম করতে পারেন, তার বেশি কিন্তু করতে পারবেন না। না, লং লং এও তো 10⁻18 পর্যন্ত যায়, সরি। কিন্তু এ জায়গায় কি আছে, এই জায়গায় মড আছে হলো 10⁹, মানে 9+7, মানে এটা অনেক হিউজ একটা নাম্বার। ঠিক আছে, এখন কথা হলো এই হিউজ নাম্বারটা ক্যালকুলেশন করবো কিভাবে? ভাই 10⁹ প্লাস 7 মানে 10⁹টা মানে 7 বার হবে। হ্যাঁ, মানে এটা হলো পাওয়ার, এটা আমার নাম্বার না, এটা পাওয়ার। মানে নাম্বার থাকলেই তো 10 এর পরে 9টা শূন্য। ঠিক আছে, কিন্তু হ্যাঁ এটা হ্যাঁ। এটা আমার পাওয়ার, মানে এতবার গুণ করা লাগবে আমার এক্স রে, মানে এক্স রে নিজের সাথে ও 10⁻9 বার 7 গুণ বার। করা লাগবে। না, ও 10⁻9, আচ্ছা। মানে 100 কোটি বার, 100 কোটি প্লাস 7 বার, মানে এতবার গুণ করা লাগবে। এটা অনেক হিউজ একটা অনেক নাম্বার। বার। ঠিক আছে, and ওইটা আপনি আপনি যে নর্মাল ক্যালকুলেশন করেন, এই যে পাওয়ার, পাওয়ার ফাংশন দিয়ে আপনি যে পাওয়ার বাই করেন, একটা বেস দিয়ে দিলাম, একটা পাওয়ার দিয়ে দিলাম, মানে এটা দিলাম, এটা যে আপনি ক্যালকুলেট করেন, এটাতে আপনি করতে পারবেন না। কারণ এই পাওয়ার ফাংশনটা আপনার অ্যান্সার দেয় মেবি 20 পর্যন্ত আর কি, 2s20 পর্যন্ত দেয়। তার থেকে বেশি পাওয়ার হলে দেয় না। আমার যদিও খেয়াল নেই কত দেয়, কিন্তু এত বেশি দেয় না। ঠিক আছে, আপনার কথা হলো কি আপনি এত বড় পাওয়ার আপনি ক্যালকুলেট করবেন কিভাবে? এবং ক্যালকুলেট তো করা লাগবে, প্লাস এটা মডের আন্ডারে রাখা লাগবে ক্যালকুলেট করার পরে, যে পি পাওয়ার মড -2 করলে এটারে মডের আন্ডারে রাখলে এটা কত হবে? ঠিক আছে, কথা হলো এটা। এখন এত বড় নাম্বার ক্যালকুলেট করার জন্য একটা টপিক আছে, এটাকে বলে বাইনারি এক্সপোনেনশিয়েশন। ঠিক আছে, আপনি বাইনারি এক্সপোনেনশিয়েশন ইউজ করার মাধ্যমে এই পাওয়ারটা ক্যালকুলেট করতে পারবেন। এটা একটা আলাদা টপিক। ঠিক আছে, আপনারা চাইলে এটা নিয়ে আর্টিকেল পড়তে পারেন। আমি এক্সপ্লেন করলেও করতে পারি, কিন্তু এটা অনেক টাইম হয়ে যাবে। ঠিক আছে, মানে এটা একটা পুরো একটা আলাদা টপিক, এটা এক্সপ্লেন করতে আমার মেবি আধা ঘন্টার মতো লাগবে, 30 মিনিট। তো এটা আমি এক্সপ্লেন করতেছি না, কিন্তু এটা এরকম ভাবে আপনারা চিন্তা করতে পারেন, আমি কোডটা দেখাই দিব না যে কোডটা আমি করছি কিভাবে। তো এই বাইনারি এক্সপ্লেনেশন ইউজ করার মাধ্যমে আমরা এই পাওয়ারটা ক্যালকুলেট করতে পারি মডের আন্ডারে। ঠিক আছে, তো এটা টাইম নেয় হলো লগেন, লগেন টাইম। লগেনটা কিরকম? 10⁹, এটা লগেন, এটা লগেন মেবি, এটা লগেন করলে 30 হয়, মানে 30 বার আইটারেট করবে লুপটা। তো 30 বার করলে আমি 10⁹ এর মানে এইটার পাওয়ারটা পাইতে পারি। তো এখন আমার কথা হলো গিয়া, আমি যদি একটা সূত্রটা আমার আসলে এরকম, যে n × n+1, 2n+1 ডিভাইড বাই 6, এই 6টারে আমি কি করব, 6 × 1 এটা করলাম। তো এটার মানে কি, মড -2 করলাম। তারপরে এই পুরোটারে গুণ করে এটা মডের আন্ডারে রাখি, দেন লাস্টে ওই 2022 দিয়ে গুণ করে ওই যে বাকিগুলোর সাথে যদি ক্যালকুলেশন করি, তাহলে তো আমার অ্যান্সারটা আইসা করতেছে, তাই না? এটার কোডটা যদি আমরা দেখি, who can kill the most, এই যে এটা আমার অনেক ফেভারিট একটা প্রবলেম, তো এই জন্য দিয়েছিলাম। কোডটা এরকম, ধরেন আমি ফার্স্টে কি ক্যালকুলেট করছি, আমার এন দেওয়া আছে, ঠিক আছে, এন এর স্কোয়ার যেটা আছে, মানে একটা ফাংশন বানাইছি এসকিউ, এসকিউ ফাংশনে এন আমার পাস করলে এটা আমার এন এর ওই যে এন এর 1² প্লাস 2² প্লাস 3² 4², মানে এন স্কোয়ার পর্যন্ত। ঠিক আছে, ভ্যালুটা রিটার্ন করবে আমার। তো ওইটা এই যে এসকিউ ফাংশনটা আপনারা দেখতে পারেন, এসকিউ ফাংশনটা এই যে এটা, এই ফাংশন আমার এনটা আসছে। ঠিক আছে, এন আসার পরে আমি এটার ভাঙিয়ে নিছি। ঠিক আছে, আমার যেমন সূত্রটা কি, n × n+1 ইন্টু
2n প্লাস 1 ডিভাইড বাই 6, ঠিক আছে। যেহেতু আমার এটা এরকম আছে, তো আমি ফার্স্টে এটুকু ক্যালকুলেট করছি, n ইন্টু এন প্লাস ওয়ান, এই যে n ইন্টু এন প্লাস ওয়ান, এবং এটারে মডের আন্ডারে রাখছি। তারপরে আমি এটুকু ক্যালকুলেট করছি 2n প্লাস ওয়ান, 2n প্লাস ওয়ান, এটার আমি মডের আন্ডারে রাখছি, ঠিক আছে, এই পুরোটার মডের আন্ডারে রাখছি। এখন তারপর এই দুইটার গুণফল, মানে এটা তো আলাদা আলাদা করছি আমি, এটা বাই করছি, এটা বাই করছি, এবং এই দুইটার গুণফল একসাথে করে দিছি। এই যে যেমন এটা করে রেজাল্টে রাখছিলাম, and এটা করে রেজাল্ট 2 তে রাখছিলাম, আমি ফিরে রেজাল্ট ইন্টু রেজাল্ট 2 করছি। 2 করার পরে আমার এটা ফিরে মডের আন্ডারে রেখে রেজাল্টে আবার ফিরে রাখছি। তার মানে কি, রেজাল্টে এখন এটার আমার গুণফল আছে পুরোটার। তারপরে আমি 6 ইনভার্স করা লাগবে। 6 ইনভার্স মানে কি, 6 ইনভার্স 1 ইকুয়াল টু 6 মড মাইনাস 2, ঠিক আছে। তো এই জায়গায় আমি এই 6 মড মাইনাস 2, এটা হলো বেস আর পাওয়ার। আমি একটা পাওয়ার ফাংশন বানাইছি যেটা বাইনারি এক্সপোনেনশন ইউজ করছে আমার, ঠিক আছে। পাওয়ার ফাংশনটা ইউজ করে বাইনারি এক্সপোনেনশন, এই যে পাওয়ার ফাংশনটা, এই যে এটা আমার, ঠিক আছে। এটা ইউজ করে আমি একটা বাইনারি এক্সপোনেনশনের মাধ্যমে এটার পাওয়ারটা বাইর করছি, যে 6 এর পাওয়ার যদি মড মাইনাস 2 হয় তাহলে অ্যান্সার কত আসবে। তো এই জায়গায় আপনার বাইনারি এক্সপোনেনশনটা দেখতে পারেন। আমি একটু এটা রিকারশন কল একটা, ঠিক আছে, মানে রিকারশন করে নিজে কল করছে, তারপরে ক্যালকুলেশন করে এটা পাওয়ারটা বাইর করছে। এটা একটু ভাগ চিন্তা করতে পারেন এরকম, যে 6 পাওয়ার আছে, 6 টাইম ভাগ করলাম, 2 ভাগ করলে কত হয় 3, তারপরে আবার যদি ভাগ করি 1, তারপরে 0, তো 1 ইন্টু 1, 1 ইন্টু 1 প্লাস 1, সরি 1 ইন্টু 1 প্লাস 1 করলে 3 আসে, অ্যান্ড 3 ইন্টু যদি জোর থাকে তাহলে 3 ইন্টু 3 করলেই 6 আসে। এই যে অর্ডের বেলায় আমি একটা এক্সট্রা যোগ করে দিছি, মানে বেস গুণ করে দিছি, সরি, আর ইভেন এলে আমি জাস্ট 2টা গুণ করে দিছি। তো এটাই হলো বলা যায় আমার পাওয়ার ফাংশনের কাজ, বাইনারি এক্সপোনেনশন ইউজ করে আমি পাওয়ারটা বাইর করছি। তো এখন ভাই পাওয়ার ফাংশনের কাজটা যদি আরেকবার একটু বলতেন। এইটা আসলে বাইনারি এক্সপোনেনশনের টপিক, তো এটা বোঝানো একটু টাফ আছে, যদি ও সহজভাবে বোঝানো যায়। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, যদি আমি এরকম মানে বলি, রিকার্শন বুঝি। আচ্ছা ধরেন আপনার পাওয়ার আছে 2 পাওয়ার 8, ঠিক আছে। 2 পাওয়ার 8 আমি কি এভাবে লিখতে পারি না, 2 পাওয়ার 4 ইন্টু 2 পাওয়ার 4, তারপরে 2 পাওয়ার 4 এ কিন্তু আমি লিখতে পারি 2 পাওয়ার 2 ইন্টু 2 পাওয়ার 2 ইন্টু 2 পাওয়ার 2 ইন্টু 2 পাওয়ার 2, 2 পাওয়ার 2 এ আমি লিখতে পারি 2 পাওয়ার 1 ইন্টু 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 2 পাওয়ার 1। মানে এই দুইটা গুণ করলে আমার এই ভ্যালুটা আসতেছে, এই দুইটা গুণ করলে আমার এই ভ্যালুটা আসতেছে, এই দুইটা গুণ করলে আমার এই ভ্যালুটা আসতেছে, আর এই দুইটা গুণ করলে আমার এই ভ্যালুটা আসতেছে। সেম ভাবে এই দুইটা গুণ করলে আমার এই ভ্যালুটা আসতেছে, এই দুইটা গুণ করলে আমার এই ভ্যালু আসতেছে, এন্ড এইটা গুণ করলে আমার এটা আসতেছে। এইটা আইটারেট হইতেছে লগ ইন টাইম। কেন লগ ইন টাইম? কারণ প্রতিবার আমি 2 দিয়ে ভাগ করতেছি, তো 8 এর 2 ভাগ করলে 4, 2, 1, মানে লগ ইন টাইম, ঠিক আছে। আর যদি এটা 9 হইতো, ঠিক আছে, যদি অড হয় তাহলে জাস্ট 2 পাওয়ার 4 ইন্টু 2 পাওয়ার 4 ইন্টু 2, এটা করলেই তো, কারণ 4 4 8 আর একটা 9। তো অডের বেলায় আমি একটা করে এক্সট্রা বেস গুণ করে দিতেছি, আর যদি অড না হয় ইভেন হয় তাহলে জাস্ট এটা ভাগ করে দিতেছি। আর আমি আমার যে এইটা পুরোটা আছে, এটা আমি রিকার্শনের মাধ্যমে কল করতেছি, এই যে পাওয়ার দিয়ে রিকার্শনে আমি, সরি, আমি বেস একটা রাখছি, বেস রাখার পরে পাওয়ারে 2 দিয়ে ভাগ করে দিতেছি, এন্ড প্রতিবারে রিকার্শন করলে আমার এই যে 4 এর অর্ধেক হয়ে যাইতেছে, 4 এর অর্ধেক 8 এর অর্ধেক 4, 4 এর অর্ধেক 2, 2 এর অর্ধেক 1। আর অড হইলে আমার অডের সময় একটা করে বেস আমি গুণ করে দিতেছি এক্সট্রা, কারণ আমার যেহেতু ইন্টিজারে কনভার্ট হয়ে যায়, ইন্টিজার কনভার্ট হলে আমার একটা 2 দিয়ে ভাগ করলে যেমন একটা আমার একটা এক্সট্রা থেকে যেতে পারে, তো ওই একটা এক্সট্রা মানে পাওয়ারের জানি কোনো ঝামেলা না হয়, এই জন্য আমি গুণ করে দিতেছি 2 দিয়ে, মানে যাতে কমে না যায় আর কি আমার পাওয়ারটা। তো এটা ইন্টারনালি এরকম কাজ করে, বাট এটা বাইনারি এক্সপোনেনশন হলে আপনারা ভালো মতো বুঝাইতে পারতাম যে এটা কিভাবে করা লাগে। তো আপনি পাওয়ারটা ওইভাবে ক্যালকুলেট করতেছেন, তো পাওয়ারের মাধ্যমে এসকিউ দিয়ে আমরা হচ্ছে 1 থেকে n স্কয়ার পর্যন্ত আমরা ক্যালকুলেট করতেছি। আর আমি কি করছি, 1 থেকে n স্কয়ার পর্যন্ত ক্যালকুলেট কইরা আমি রেজাল্টে রাখতেছি। এন্ড আরেকটা কি করা লাগবে, ওই যে 1 থেকে n-1 পর্যন্ত স্কয়ারে ক্যালকুলেট কইরা আমি রেজাল্ট করতে রাখতেছি। এন্ড আরেকটা কি, তারপরে কি, রেজাল্ট 1 আর রেজাল্ট 2 দুইটা আমি যোগ করে দিতেছি, ঠিক আছে, যোগ করে দিয়ে আমি একটা ভ্যালু পাইতেছি। তারপরে আমি এই রেজাল্টের সাথে ওই যে আমার n থেকে n-1, সরি 1 থেকে n-1 পর্যন্ত যে সামটা আছে, ঠিক আছে, এটা জন্য সাম ফাংশন বানাইছি। যেমন এই যে সাম ফাংশনটা, সাম ফাংশনটা আর কিছুই করে না, জাস্ট n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2, 2টা যেহেতু নিচে আছে ওটার আমি ইনভার্স করা লাগবে, ইনভার্সের জন্য আমি পুরো উঠাই দিতেছি, ঠিক আছে। তো ইনভার্স করার মাধ্যমে আমি এটা কি এটা ক্যালকুলেট করতেছি, এটা ক্যালকুলেট করার পরে এটার জন্য আলাদা করে 2 পাওয়ার মড মাইনাস 2,
ঠিক আছে, 2 ইনভার্স 1 ইকুয়াল টু 2 পাওয়ার মড মাইনাস 2, এটা করতেছি। এটার সাথে দুইটা গুণ করে না আমি সামটাকে পাঠিয়ে দিতেছি। তো এটার মাধ্যমে সাম আমরা আইসা করতেছি। এখন সাম আইসা করার পরে তো সামের সাথে আমার যে আগের যে রেজাল্টটা পাইছি এটা যোগ করে দিতেছি, অ্যান্ড ওইটা আমি মড করতেছি। এই মড করার পরে লাস্টে আমার কি এটা রেজাল্টে আমার স্টোর হয়েছে, অ্যান্ড আমার যে 2022টা বলছিল এই 2022-এর সাথে গুণ করে আমি জাস্ট মড করে দিছি, এটা আমার অ্যান্সার। বুঝতে পারছেন? জি ভাই, সবই মোটামুটি বুঝতে পারছে, খালি ওই যে কোন ওই যে ওই পাওয়ার ফাংশন ওইটা মানে ভালোভাবে আর কি করতে পারি না, মোটামুটি সবই হচ্ছে। ওইটা জাস্ট এভাবে চিন্তা করতে পারেন যে এটা আমার পাওয়ার বাই করে দেয়। আপনি আপনার আমি একটা রেকমেন্ড করতে পারি, সি প্লাস প্লাস যে ওয়েবসাইটটা আছে ওই জায়গায় একটা আর্টিকেলই আছে বাইনারি এক্সপোনেনশন। ওই আর্টিকেলটা যদি পড়েন ক্লিয়ার হয়ে যাবে আর কি, যে কিভাবে ফার্মেট লিটল থিওরাম ইউজ করে করা লাগে। তারপরে ফার্মেট লিটল থিওরাম ইউজ করলেও আপনি বাইনারি এক্সপোনেনশন সম্পর্কে জানতে পারবেন। এই দেখেন আপনার যে রান করে এটা বাস, মানে মিলে গেছে সব। আপনি এই কোডটা যদি রান করে দেন তাহলে মানে আপনার অ্যান্সার হয়ে যাবে। পাওয়ারটা জাস্ট এইভাবে চিন্তা করতে পারেন যে আপনার ইনবিল্ড যে পাওয়ার ফাংশনটা আছে আপনার, ঠিক আছে, ইনবিল্ড পাওয়ার ফাংশনটা কি করে আপনারে একটা বেস দেন আপনি, একটা পাওয়ার দেন আপনি। তো এটারে বেস যদি 2 হয় পাওয়ার যদি 3 হয় তাহলে এটার ভ্যালুটা রিটার্ন করে। এটাও সেমভাবেই সেমই কাজ করে, মানে বেস দিবেন একটা পাওয়ার দিবেন একটা পাওয়ারটা মানে ভ্যালুটা রিটার্ন করে। কিন্তু পাওয়ার ফাংশন যেমন আপনার 2 বেশি দিতে পারবে না, এটা আপনার ইচ্ছা মতো আপনি যত চান ততই দিতে পারবেন। যেমন এটা যদি 2 9 দেন তাও দিতে পারবে এটা। মানে কাজটা পাওয়ার ফাংশনের মতোই, কিন্তু ওই পাওয়ার ফাংশনটা 2 মানে 20-এর উপর নিতে পারে না, এই জন্য মানে এইটা ইউজ করা হয় হ্যাঁ আর কি। হ্যাঁ, এটা ইউজ করা লাগে। আর এটার কমপ্লেক্সিটি লগ এন, মানে এটা এমন না যে কমপ্লেক্সিটি মানে খারাপ। টাইম কমপ্লেক্সিটিটা কম। হ্যাঁ, টাইম অনেক কম। আর এটা মানে মানে আমি যে মডের আন্ডারে রাখতেছি ওই মডের আন্ডারে আমার ভ্যালুটা দিতেছি। কারণ আপনি যদি 2 পাওয়ার 10 to the 9 সরি 10 to the 9 + 7 দেন, এটা এটা কিন্তু টপিক অনেক লিখে ইউটিউবে সার্চ দিলে এটা মানে পাবো না, এই টপিক লিখে ইউটিউবে সার্চ দিলে। হয়তো পাবেন, কিন্তু আমি সাজেস্ট করবো আর্টিকেলটা পড়তে পারেন। ইউটিউবে কিরকম পাবেন আমি আসলে জানি না, আমি আসলে আর্টিকেলটা পড়ছিলাম, তো আমি আর্টিকেলটা পড়ে জানছি। তো আমার কাছে মনে হচ্ছে আর্টিকেলটা পড়া ভালো। সরি, এটা বানানো ভুল করতেছি। টপিকের নাম বাইনারি এক্সপোনেনশিয়েশন। বাইনারি এক্সপোনেনশিয়েশন, ঠিক আছে? অথবা আপনি এরকম এরকম দিতে পারেন। এটা লিখে এটা লিখে গুগলে সার্চ দিলে আর্টিকেলটা পড়তে পারে আর কি। হ্যাঁ, আপনি মডুলার ইনভার্স লিখে দিলেও আপনার ফার্মেট লিটল থিওরাম থেকে শুরু করে মানে ফার্মেট লিটল থিওরাম বাকি যা যা আছে আর কি সব বাই করতে পারবেন। মানে এটার জন্য যা যা লাগে আর কি, তো সবই পারবেন। তো ওইভাবে করেই আমরা জাস্ট এটা ইমপ্লিমেন্ট করছি। এটা ম্যাথমেটিক্যাল প্লাস কিছু টপিক বেসড প্রবলেম আর কি। So, যে দুইটাই জানবো সে এটা করতে পারবো আর কি, এরকম টাইপের। ওই যে আমার রান করলে এটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে আপনার, ঠিক আছে? পাস তো হয়ে গেছে। আচ্ছা, তাহলে লাস্টের প্রবলেমটা দেখে শেষ দিয়ে দিই। এটা লাস্টে কি ডিপ 2 এর প্রবলেম ছিল নাকি? হ্যাঁ, ডিপ টু। কত নাম্বার ভাই? ডি নাম্বার? হ্যাঁ, ওরে আল্লাহ, তাই তো কই এত কঠিন কে? ওটা মেবি এইচ নাম্বার না, এইচ নাম্বার না এফ নাম্বার। এফ নাম্বার আমি বাদ গেছি আমার। না, এফ নাম্বার তো হয়েছে। ও সরি, আমাদের এইচ নাম্বারটা বাদ গেছে। এইচ। আচ্ছা, তারপরে এই যে এটা এটা সবচেয়ে হার্ড আমার যা মনে হয়েছে আর কি এই প্রবলেমগুলোর মধ্যে। কিন্তু এটার ইমপ্লিমেন্টেশন আগেরটার মতো এতই হার্ড না, এটা অনেক সোজা ইমপ্লিমেন্টেশন। আসলে একটু অবজারভেশন বেশি ডিপ লাগে 2 এর বুঝতে। এইচ নাম্বার ভাই, দেখি ডিপ 2 এর এইচ। না, এটা এটা ডিপ 4 এর মেবি ই নাম্বার। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো এটার বলছে উইথ দ্য অ্যাপ্রোচ অফ ভ্যালেন্টাইন ডে স্কিবিডাস, আপনারা নামটা যা ইচ্ছা বলতে পারেন। উইথ দ্য অ্যাপ্রোচ অফ ভ্যালেন্টাইন ডে স্কিবিডাস ডেসপারেটলি নিডস এ ওয়ে টু রিচ আপ হিজ ক্রাশ। মানে ভ্যালেন্টাইন ডে অ্যাপ্রোচের জন্য স্কিবিডাস নামের একজন পার্সনটা আছে, ওর ক্রাশরে মানে একটু ইমপ্রেস করতে চায় বা রিচ আপ করতে চায়। তো ডেসপারেটলি করতে চায় আর কি, মানে আমার ক্রাশ আমার ইমপ্রেস করা লাগবে। তো ফর্চুনেটলি হি নো of just the way creating the perfect binary string.
মানে ভাগ্য ভালো ও এটা জানে যে কিভাবে একটা পারফেক্ট বাইনারি স্ট্রিং বানানো যায়। Given a binary string t, let x represent the number 0 in t and y represent the number of 1 in t. Its valence value is defined as the value of max of x minus y, y minus x. মানে আমার বলা হয়েছে যে আমি একটা বাইনারি স্ট্রিং আছে t, ঠিক আছে, যেটা 0 and 1 থাকবে শুধু, বা ইচ্ছা মতো 1 1 0, ঠিক আছে। তো এটার মধ্যে কি আমার বলে দিবে এক্স নাম্বারের 0 আছে, মানে একটা দুইটা তিনটা চারটা, তো এক্স এর ভ্যালু হবে আমার 4, মানে যে কয়টা আমার এক্স দেওয়া থাকবে ওয়াই দেওয়া থাকবে, তো এক্স এর ভ্যালু যদি 4 থাকে আমার বাইনারি স্ট্রিং এ 4টা 0 থাকবে, ওয়াই এর ভ্যালু 1 2 3 4 5 দেই, ঠিক আছে, যদি 5 থাকে তাহলে বাইনারি স্ট্রিং এ 5টা থাকবে, 5টা 1 থাকবে। তো ওয়াই এর ভ্যালু যদি 6 হইতো তাহলে আমি আরেকটা 1 দিতাম, এন্ড 1টা যে এই জায়গায় হবে এমন না, 1টা যে কোনো জায়গায় হইতে পারে। তো আমার বলছে একটা বাইনারি স্ট্রিং দেওয়া আছে যেটার এক্স এন্ড ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, মানে এক্স দিয়ে আমার 0 রিপ্রেজেন্ট করে, ওয়াই দিয়ে আমার 1 রিপ্রেজেন্ট করে, যে বাইনারি স্ট্রিং এ কয়টা 0 আছে কয়টা 1 আছে, এন্ড এটার একটা ব্যালেন্স ভ্যালু আছে। ব্যালেন্স ভ্যালুটা হলো এরকম, ম্যাক্স অফ এক্স মাইনাস ওয়াই এন্ড ওয়াই মাইনাস এক্স, মানে 0 কয়টা আছে এন্ড 1 কয়টা আছে, ঠিক আছে, মানে এক্স মাইনাস ওয়াই এন্ড ওয়াই মাইনাস এক্স, এই দুইটার যে ম্যাক্সিমাম ভ্যালু এইটাই আমার হলো ব্যালেন্স ভ্যালু। এইটার একটু ইজিভাবে লেখা যায় যে এই দুটো অ্যাবসলিউট ভ্যালু, মানে ধরেন 3 বিয়োগ 5 করলে, 5 বিয়োগ 3 করলে, ঠিক আছে, এটার আনসার আসলে -2, এর আনসার খালি 2, মানে এরকম মাইনাস আর প্লাসের আসবে। তো এটার অ্যাবসলিউট ভ্যালুটাই হলো আমার ব্যালেন্স ভ্যালু, মানে 0 কয়টা আছে 1 কয়টা আছে, এই দুইটার অ্যাবসলিউট ডিফারেন্সটাই হলো গিয়ে আমার ব্যালেন্স ভ্যালু। আর যদি একটু ইজি করে লিখি আর কি এই জিনিসটারে, ঠিক আছে। তো স্কিবিরাস গিভস ইউ 3 ইন্টিজার n m k, মানে আমরা 3টা ইন্টিজার দিব n m k। হি আস্ক ফর ইউর হেল্প টু কনস্ট্রাক্ট এ বাইনারি স্ট্রিং অফ লেন্থ n প্লাস m, ঠিক আছে, আমার 3টা ভ্যালু দিতেছে n m k, এন্ড আমাকে একটা স্ট্রিং কনস্ট্রাক্ট করতে বলতেছে, যেটা একটা s স্ট্রিং বানাইতে বলতেছে, ঠিক আছে, যেটা লেন্থ হবে n প্লাস m, n প্লাস m উইথ এক্স্যাক্টলি n জিরোস এন্ড m1, মানে একটা স্ট্রিং বানাইতে হবে যেটার লেন্থ n প্লাস m, যেটার মধ্যে nটা 0 আছে এবং mটা 1 আছে, ঠিক আছে। তো এমন একটা স্ট্রিং আমার বানাইতে হবে, এন্ড দ্য ম্যাক্সিমাম ব্যালেন্স ভ্যালু অ্যামং অল অফ ইটস সাবস্ট্রিং ইজ এক্স্যাক্টলি k, এন্ড এটার সবগুলো সাবস্ট্রিং আছে, যেমন ধরেন 0 1 0 0 1 2, সরি 2 না 1 0, এটা সাবস্ট্রিং, যেমন এটা একটা সাবস্ট্রিং, এটা একটা সাবস্ট্রিং, এটা একটা সাবস্ট্রিং, এরকম সাবস্ট্রিং, ঠিক আছে, এটা পুরোটা একটা সাবস্ট্রিং, মানে যতগুলোই সাবস্ট্রিং হোক না কেন সবগুলো সাবস্ট্রিং এর যে ব্যালেন্স ভ্যালুটা আছে ওটা ম্যাক্সিমাম কে হওয়া লাগবে, এর থেকে যদি বেশি হয়ে যায় তাহলেই হবে না, এন্ড কে থেকে কম হলেও হবে না, মানে অ্যাটলিস্ট একটা আমার ব্যালেন্স ভ্যালু লাগবেই, যে কোনো একটা সাবস্ট্রিং এর একটা আমার ব্যালেন্স ভ্যালু লাগবেই, যেটা আমার কে এর সমান হওয়া লাগবে, এন্ড বাকিগুলো কে এর সমান হতে পারবে, কে এর চেয়ে ছোট হতে পারবে বা সমান হতে পারবে, ঠিক আছে, কিন্তু কে এর থেকে বেশি হওয়া যাবে না, অ্যাটলিস্ট একটা কে এর সমান হওয়া লাগবেই। তো এইটাই আমার প্রবলেম, ঠিক আছে। তো এমন সাবস্ট্রিং, আর যদি এরকম স্ট্রিং বানানো পসিবল হয় তাহলে ওই স্ট্রিংটারে আমার দেখার লাগবে যে এই স্ট্রিং এর ব্যালেন্স ভ্যালু হলো ম্যাক্সিমাম কে হওয়া পসিবল, এন্ড সবগুলো কে এরকম, এন্ড কে অ্যাটলিস্ট একটা হবেই। আর যদি এরকম স্ট্রিং বানানো পসিবল না হয় তাহলে আমার অ্যান্সার দিতে হবে -1, যে এরকম স্ট্রিং কোনো বানানো পসিবল না। তো ইনপুট আউটপুট স্যাম্পল তো বুঝলামই যে এন এম কে দেওয়া আছে, এন গুলো 0 থাকবে, এন হলো আমার 0 থাকবে, এম হলো গিয়ে আমার 1 থাকবে, এন্ড কে হলো গিয়ে আমার ব্যালেন্স ভ্যালু, ঠিক আছে, ম্যাক্সিমাম ব্যালেন্স ভ্যালু আমার, ঠিক আছে। তো এইরকম একটা স্ট্রিং আমার বানাতে হবে যেটার লেন্থ n প্লাস m। তো এটা কি পসিবল কিনা, যদি পসিবল হয় তাহলে আমি বানাইলাম, আর যদি পসিবল না হয় তাহলে আমি -1 প্রিন্ট করে দিলাম, ঠিক আছে। এখন কথা হলো গিয়ে যে আমি এটা কিভাবে করব। এখন এই জায়গায় কিছু অবজারভেশন আছে, যেমন ফার্স্ট অবজারভেশনটা হলো এরকম যে আমার যে স্ট্রিং এর দেওয়া আছে লেন্থ n প্লাস m, মানে nটা 0 থাকবে এন্ড mটাও 1 থাকবে আমার, ঠিক আছে। তো এই জায়গায় আমার ধরেন দুইটা হয়তো সমান হবে, হয়তো একটা বেশি বেশি ছোট হবে, তাই না। কারণ ধরলাম এটা আমার ছোট, যে এন আছে আমার 3টা, তো 3টা 0, আমি এটা নর্মাল ভাবে বসাইতেছি, এটা শাফল করে বসানো যাইবে, এটা ইচ্ছা আর কি। ধরেন এন এর ভ্যালু আছে 3, এম এর ভ্যালু আছে 4, ঠিক আছে। আর কে এর ভ্যালু আছে কত, কে এর ভ্যালু আছে হলো আমার ধরেন 10, ঠিক আছে।
এটার কি এমন কোনো সাবস্ট্রিং পসিবল যেটার ব্যালেন্স ভ্যালু আমার 10 এর সমান হইব? পসিবল কিন্তু না। কারণ কারণ হলো গিয়া যে আমি ম্যাক্সিমাম মানে ব্যালেন্স ভ্যালু পাবো হলো গিয়ে এই জায়গায়, এই সাবস্ট্রিং এ। কারণ এই সাবস্ট্রিং এ সবগুলো হলো 1, মানে 4টে 1 আছে। আমার 0 আছে কি একটাও? 0 একটাও নাই। তার মানে কি এটার ব্যালেন্স ভ্যালু আমার ম্যাক্সিমাম হইতে পারবে 4। 4 থেকে কি ব্যালেন্স ভ্যালু ম্যাক্সিমাম পসিবল আমার? পসিবল না। কারণ বাকি 3টা যদি আমি একসাথে বসাই, 3 কিন্তু আমার এটাতে কম আছে বা এটা সমান আছে। মানে আমি ম্যাক্সিমাম ভ্যালু যেটা আছে আমার এন আর এম এর মধ্যে যেটা ম্যাক্সিমাম, আমি ওইটা নিয়ে কাজ করতেছি যে ওইটা সবগুলো একসাথে বসানোর পরে আমার কি কে এর থেকে ছোট হয় নাকি। যদি কে এর থেকে ছোট হয় তাহলে এটা বানানো পসিবলই না, তো এটা -1। আর যদি পসিবল হয় তাহলে বা কে এর থেকে সমান বা ধরেন কে এর ভ্যালু যদি এই জায়গায় 3 থাকতো, এগুলো যদি 3 থাকতো তাহলে পসিবল হতো। কারণ যেহেতু আমার বেশি আছে, সাইড একটা বেশি আছে, তো আমি এই সাইডটা এই জায়গায় না বসে না এই জায়গায় বসে দিলাম, এরকম কিছু একটা। তো এটার জন্য আমার পসিবল, কারণ এই জায়গায় 3, তো ম্যাক্সিমাম আমার 3 পসিবল। তো কথা হলো গিয়ে এরকম যে ম্যাক্স অফ এন কমা এম যদি লেস দেন কে হয় তাহলে এটা -1, এটার অ্যান্সার। ঠিক আছে, এটা একটা অবজারভেশন আমার। সেকেন্ড অবজারভেশন হলো গিয়ে আমি এটা কিভাবে সাজাইতে পারি। এখন ধরেন আপনি যেভাবেই সাজান, ঠিক আছে, আপনার একদম লাস্টে এসে কিন্তু সবগুলো ভ্যালু আমার বসানো লাগতেছে। এখন সবগুলো ভ্যালু বসানো হলে কিন্তু আমার সবগুলো 1 আর 0 কাউন্ট হইতেছে। এখন আপনার এমনভাবে বসাইতে হবে যাতে সবগুলার 1 আর 0 যোগ করে, মানে যোগ বিয়োগ করে আর কি, যে এই জায়গায় এই পুরোটা যদি আমি নেই, ঠিক আছে, পুরোটার মধ্যে 1 আছে আমার কয়টা? 4টা। পুরোটা আমার 3টা। তাহলে এটা ব্যালেন্স ভ্যালু কত? আমার 1। এই 1টা যাতে আমার কে এর থেকে বড় না হয়। কে এর থেকে যদি বড় হয়ে যায় তাহলে আমার এটা পসিবল না, তাইলেও আমার অ্যান্সার -1। অ্যান্ড যদি কে এর থেকে ছোট হয় অ্যান্ড এমন একটা সাবস্ট্রিং, যেমন এই সাবস্ট্রিংটা, এটার ভ্যালু যদি কে এর সমান হয় তাহলে তো আমার অ্যান্সারটা পসিবল, তাই না? তো দেখেন এটার এই সাবস্ট্রিং এর জন্য কিন্তু যদি কে আমার 3 থাকে তাহলে কিন্তু এই সাবস্ট্রিংটা আমার অ্যান্সার, এটা এটা একটা ক্যান্ডিডেট অ্যান্সার আমার। কেন? কারণ এই সাবস্ট্রিং এর আমার ব্যালেন্স ভ্যালু হাইয়েস্ট এই জায়গায় 3, এই জায়গায় আমার 3, মানে 3 এর বেশি যাইতেছে না। আর এটা পুরোটা ধরলে আইতেছে আমার কত? 1। আর এমনি করে অন্য সাবস্ট্রিং যদি আমি কাউন্ট করতে যাই, ঠিক আছে, অন্যগুলো করলেও আমার কি বলে 3 এর থেকে কম আসবে, 3 এর থেকে বেশি কোনোটা যাবে না। কারণ বেশি একমাত্র এটার মধ্যে হওয়া পসিবল আছিল বা এটার মধ্যে হওয়া পসিবল আছিল। এখন আমি তো সবগুলো সাবস্ট্রিং কাউন্ট করবো না, কারণ এই জায়গায় বলা যায় সবগুলো সাবস্ট্রিং আছে n ইন্টু n প্লাস 1 টাইপের, এতগুলো সাবস্ট্রিং আছে। এতগুলো সাবস্ট্রিং তো n যদি 10⁵ হয়, আমার সবগুলো সাবস্ট্রিং 10⁵ ইন্টু 10⁵ ডিভাইডেড বাই 2 ডিভাইডেড 10 প্লাস 10⁹ পর্যন্ত চলে যায় আমার। ঠিক আছে, 5 ইন্টু 10⁹ এটা আমার এতগুলো সাবস্ট্রিং হয়ে যায় আমার। ঠিক আছে, এতগুলো সাবস্ট্রিং আমার পসিবল না কাউন্ট করা সবগুলো, তো আমি এতগুলো কাউন্ট করবো না। তো আমার কথা হলো গিয়ে আমি এমনভাবে কনস্ট্রাক্ট করব যাতে আমার ম্যাক্সিমাম কে এর সমান হয় অ্যান্ড বাকিগুলো মিলে আমার কে এর থেকে কম হয়। তো এটার জন্য আমি ফার্স্টে চেক করে নিছি যে আমার কে এর সমান বানানো পসিবল কিনা। যদি পসিবল না হয় তাহলে তো -1, ওইটাই শেষ। আর যদি পসিবল না হয় তাহলে তো -1। আর যদি পসিবল হয় তাহলে আমি ফার্স্টে কি করব? আমি ফার্স্টে চেক করবো যে n বেশি নাকি m বেশি। যদি আমার n দুইটাই সমান হয় তাহলে তো একটা নিলেই হয়। কিন্তু যদি আমার একটা বেশি থাকে, যেমন n আমার বেশি, ঠিক আছে, আমি ধরেন n আছে আমার হলো 8টা, m আছে আমার 4টা, তো n আমার বেশি। যদি বেশি হয় আমি ধরেন আমার k এর ভ্যালু দিছে কত? 5। যদি 5 দিয়ে থাকে, ঠিক আছে, আমি ফার্স্টে এরকম বসাইলাম, আচ্ছা সরি এটা 0, n এর মান হলো 0, n হলো আমার 0, ঠিক আছে, আর m হলো 1। তো আমার 8টা আছে, আমি 1টা 2টা 3টা 4টা 5টা। এখন দেখেন 5টার পর যদি আমি আরেকটা বসাই তাহলে কিন্তু এই সাবস্ট্রিং এর ভ্যালু কে এর এই ব্যালেন্স ভ্যালু আমার 6 হয়ে যায়। তাহলে আমার 6 হয়ে যাইতেছে, তাহলে এটা কিন্তু আমার অ্যান্সার না। তো আমার কি করতে হবে? আমার এটা এমনভাবে রাখতে হবে যাতে 5 এর চেয়ে বেশি না হয়। আমি যদি 5টাই বসাই তাহলে কিন্তু আমার 5 এর সমান হইতেছে, ঠিক আছে। বাকি যে ভ্যালুগুলো আছে ওইটা আমি কেমনে বসাবো? ওইগুলো তো আমার বসানো লাগবে, কারণ সাবস্ট্রিং এর লেন্থ তো আমার n প্লাস m ই হওয়া লাগবে, তাই না? তো ওইটা আমি কেমনে বসাইতে পারি? ওইটা আমি বসাতে পারি পরে m বসে, ধরেন আমি 1 বসাইলাম, 1 যেহেতু আমার কমই আছে, ঠিক আছে। যদি আমার কে এর থেকে কম থাকে তাহলে আমি এটা বসাইলাম 4টা বসাইলে কিন্তু ধরেন আমার m এর ভ্যালু যদি 6 হয়ে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু আমার 6টা তুমি বসাই ফেলাই তাহলে কিন্তু আমার হবে না, তাহলে আমার রং আসবে। তো আমার এটা এমনভাবে বসাইতে হবে যাতে আমার সাবস্ট্রিং এর ভ্যালু না বাড়ে। এটা কেমনে বসাইতে পারি?
আমি এটা এমনি বসাইতে পারি না যে এটার জন্য এক বাড়তেছে কিন্তু এই জায়গায় এসে আবার কমে যাইতেছে, আবার এক বাড়তেছে আবার এক কমে যাইতেছে, কারণ আমার এই জায়গায় আমার কাউন্ট কত, যে জিরোর কাউন্ট হলো গিয়ে আমার 6, কিন্তু একটা 1ও আছে, -1 তো 5 হয়ে যেতেছে, মানে আমার 5 থেকে বাড়তেছে না। সেম ভাবে আমার এই জায়গায় একটা জিরোর কাউন্ট বেড়ে যেতেছে কিন্তু একের কাউন্ট আমার বাড়তেছে, তো 5 থেকে আমার বাড়তেছে না। তো আমি এমন ভাবে লিখবো যাতে, মানে এমন ভাবে স্ট্রিংটা কনস্ট্রাক্ট করবো আর কি, যাতে এইটা বসানোর পরে সবগুলো 101010 হয়, এবং তারপরে এই ক্ষেত্রে দুইটা কেস হইতে পারে। এক নম্বর কেস হলো কেস 1 হইতে পারে যে আমার জিরো সব ফুরাই গেছে, ঠিক আছে, জিরো শেষ, এখন শুধু 1 আছে, তো 1 নাম বসাই দিলাম। এন্ড 1 যেহেতুগুলো বসাবো, 1 কিন্তু আমার এটার থেকে বেশি হবে না, এটার থেকে বেশি হবে না, কারণ এটা তো আমার ম্যাক্সিমাম আসিল। তো যেহেতু 1 আমার এটার থেকে কম, তার মানে কি 1 আমার কোনো সময় কে এক্সিট করবে না। এন্ড সেকেন্ড কেস হলো এরকম যে আমার 1 নাই, আমার 0 আছে সবগুলো, তো আমি 0 বসাই দিলাম, ঠিক আছে, 0 বসাই দিলাম। এখন 0 কি আমার এটা থেকে কম আছে নাকি, 0 কি আমার কে এর থেকে কম আছে নাকি, যদি কে এক্সিট করে তাহলে আমার এটা পসিবল না, ঠিক আছে। তো এটা আমার একটা কন্ডিশনে চেক করা লাগবে। তো এরকম দুইটা কেসই আছে আমার, যে একবার 1 বেশি, একবার 2 বেশি, সরি 0 বেশি। আর এটা কোন ক্ষেত্রে, যে সময় আমার এনটা বেশি, আর এম বেশি হলে কন্ডিশনটা উল্টে যাবে, 0 বেশি বা 1 বেশি এরকম টাইপের। তো এটার যে ইমপ্লিমেন্টেশনটা দেখি তাহলে একটু বুঝতে পারবেন। 0 and 1 যেটা, তো এটা ইমপ্লিমেন্টেশন সেম এরকম, যে আমরা ফার্স্টে চেক করতেছি যে 0 আর 1 এর মধ্যে বেশি কোনটা আছে, ম্যাক্স, ঠিক আছে। ম্যাক্স অফ 0 and 1 যদি কে এর থেকে ছোট হয় তাহলে -1 দিলে আমার রিটার্ন করে দিতেছে যে আমার আর কোনো অ্যান্সার নাই, এটা রিটার্ন হয়ে যাবে। কিন্তু যদি থাকে তাহলে আমি চেক করতেছি 0 কি আমার 1 এর থেকে বড় বা সমান নাকি, যদি বড় বা সমান হয় তাহলে এই কন্ডিশনে ঢুকবো, আর যদি না হয় তাহলে নিচের কন্ডিশনে ঢুকবো। তো ফার্স্ট কন্ডিশনে ঢুকে আমি কি চেক করতেছি, 0 যে আছে, ধরেন 0 আমার 7টা আছে, আমার কে আছে কয়টা, কে আছে হলো গিয়ে আমার 5টা, ঠিক আছে। ধরেন কে 0, সরি, এন আছে আমার 7, কে আছে ধরুন 4 ধরলাম, ঠিক আছে। তো আমার এন এর ভ্যালু থেকে যদি কে এর ভ্যালু বাদ দিই থাকে কত, 7 - 4 3, এখন এই 3টা কিন্তু আমার পরে আমার এক্সট্রা অ্যাড হইতো, ঠিক আছে। ওই অ্যাড হওয়ার সময় ওইটা যদি আমার কি বলে 1 এর সাথে কিন্তু কাইটে দেবে, কারণ ধরেন আমি 0 বসাইলাম, তারপর 1 এর সাথে আমি প্রতি একটা করে 0 বসাইতেছি, ঠিক আছে, 1 এর সাথে 0 বসাইতেছি, মানে এই এক্সট্রাটা যদি আমার 1 এর থেকে বেশি হয়ে যায়, ঠিক আছে, 1 এর থেকে বেশি হয়ে গেলেই মানে কি আমার 0 বসতেছে, তো এই জায়গায় পুরো স্ট্রিং এর আবার কাউন্ট হয়ে যাবে আমার কে এর থেকে বেশি, ওই জায়গায় -1। আমরা কি করছি, আমরা ফার্স্টে চেক করছি যে আমার 0 থেকে কে বাদ দিলে কতগুলো 0 আমার এক্সট্রা থাকে, ঠিক আছে, কতগুলো 0 আমার এক্সট্রা থাকে, যে সাথে থেকে 4টা বাদ দিলাম, 3টা 0 আমার এক্সট্রা আছে। 3টা 0 কি আমার 1 এর থেকে বেশি নাকি, কারণ 1 এর সাথে 1 এর যদি সমান হয় বা 1 এর থেকে ছোট হয় তাহলে কিন্তু 1 এর সাথে আমার বসে যেতে পারতেছে, ঠিক আছে, এটা 1 এর সাথে বসে যেতে পারতেছে। কিন্তু 1 থেকে যদি বেশি হয় তাহলে কিন্তু একটা এক্সট্রা এসে যাইতেছে, আর এক্সট্রা এসে গেলেই এটা -1। তো যদি এটা রিমেনিং 0টা যদি 1 এর থেকে বেশি হয় তাহলে -1, আর যদি বেশি না হয় তার মানে কি এটা বানানো পসিবল। আমি কি করছি, ফার্স্টে আমার কে টাইম 0 প্রিন্ট করছি, তারপরে যে আমার রিমেনিং যে কয়টা আছে ওইগুলো 10 প্রিন্ট করছি, মানে রিমেনিং যেগুলো আছে ওটা আমার কে থেকে কম, এই 1 এর থেকে কমই আছে, কারণ 1 এর থেকে যদি বেশি হইতো তাহলে আমার আগে এই জায়গায় -1 হয়ে যেত, যেহেতু কম আছে এই জন্য প্রতি 10 এরকম প্রিন্ট করছি। এন্ড তারপর আরেকটা কন্ডিশন, 1010 তার মানে ভাই এখানে কম হয়েছে, কম কম করার জন্য 1010 করছেন। হ্যাঁ, মানে কি বলেন একবার বলতেছে ফিরা বলেন। 1010 করছেন কম হওয়ার জন্য। 1010 করছি কেন, কারণ এইটা তো আমার সাইড আছে আমার, ঠিক আছে, এখন যদি আমি আরেকটা 0 নেই তাহলে কিন্তু আমার পাস হয়ে যাইতেছে, এখন পাস হলে কিন্তু কে থেকে বেশি হয়ে যায়, তো কমানোর জন্য আমি একটু 1 ইউজ করছি, ঠিক আছে, মানে ব্যালেন্স রাখতেছি জিনিসটাকে। জি ভাই ঠিক আছে। তো সেম ভাবে আমার যে পর্যন্ত আমার রিমাইন্ডার আছে আমি 1010 ইউজ করে গেছি, 1010। এখন তার মানে কি, তারপরে কিন্তু আমার 0 থাকতে পারে না, কারণ 0 যদি বেশি থাকতোই তাহলে কিন্তু আমার অ্যান্সার -1 হয়ে যেত। এখন থাকতে পারে, 1 থাকতে পারে আমার, ঠিক আছে। এখন যে কয়টা তারপরে বাকি যে কয়টা 1 আছে, ঠিক আছে,
আমি যে 1 মাইনাস মাইনাস করতে গেছি, প্রতিবার 1 প্রিন্ট করছি, 1 এক করে কমাইছি, ঠিক আছে? তারপর 1 যে এক্সট্রাটা আছে, ঠিক আছে? এইটারে আমি প্রিন্ট করে দিছি, ঠিক আছে? তো সেম ভাবে এইটাই জাস্ট এক্সট্রা ওয়ান মানে কি বুঝাইছেন ভাই? এক্সট্রা 1 মানে ধরেন আপনার এই জায়গায় যে আপনি কি বলেন, n আছে আমার 7টা, k আছে আমার 4টা, ঠিক আছে? n 7টা মানে কি আমার 7টা জিরো আছে, তাই না? কিন্তু আমি নিব কয়টা জিরো? আমি ফার্স্টে 4টা জিরো নেব, মানে k সমান 0 নেব। বাকি যে 3টা আছে, ঠিক আছে? এটা তো আমার এক্সট্রা জিরো, তাই না? মানে এই এক্সট্রা জিরো আমি কি করতেছি? আমি একের সাথে লিখে দিতেছি যে একটা করে 1 দিতেছি, একটা করে 0 দিতেছি, একটা করে 1 দিতেছি, একটা 0 দিতেছি, একটা 1 দিতেছি, একটা 0 দিতেছি, তাই না? তো এমনি করে আমি 3টা জিরো ইউজ করলাম। এখন আমার 1 যে 3টায় থাকবে এটার তো কোনো গ্যারান্টি নেই। আমার 1 তো 3টাতে বেশি থাকতে পারে। কারণ 1 আছে আমার 4টা বা 5টা, ঠিক আছে? 1 যদি 5টা থাকে তাহলে 0, 3টে 1 আমি ইউজ করলাম। বাকি 3টা 1 আমার ইউজ করা শেষ। বাকি আছে কি আমার 2টা 1 বেশি আছে না আমার? তো বাকি যে 2টা 1 আছে ওইটা আমি লাস্টে আমার দিতে লাগবে। কারণ আমার তো 1 ইউজ করা লাগবেই। ঠিক আছে? আর এই 1 টা কোন সময় k এর থেকে বেশি হইতে পারে না। কারণ প্রথম কন্ডিশন হলো গিয়া এই 1 টা হলো গিয়া আমার n এর থেকে কম। আর n এর থেকে কম থাকার পরে n এর থেকে কম আছে মানে কি? n এর k ইউজ করার পরে যতগুলো এক্সট্রা ছিল অতগুলো আমার ইউজ করা শেষ। তো শেষ করার পরেও আমার k কিছু আছে। সরি 1 m কিছু আছে। আর এই m টা কি? m টা যেহেতু আমার এই রিমাইন্ডারে থেকে রিমাইন্ডারে আমার ইউজ করা শেষ। আর যেহেতু এটা আমার এক্সট্রা আছে, এক্সট্রাটা কি এটার থেকে কম হবে, অথবা এটার সমান হবে, এটার থেকে বেশি হইতে পারবে না, তাই না? কারণ এই জায়গায় তো 1 আর 0 সেম ইউজ করা হয়েছে। আর যেহেতু এই জায়গায় 0টা আমার বেশি, তাহলে জন্য আমার 0 থেকে ছোট হবে বা 0 সমান হবে, তার থেকে বেশি হইতে পারবে না। তো এই 1টা কোন সময় কে এক্সিট করতে পারবে না। তো এটাও একটা অ্যান্সার। এটা বুঝতে পারছেন নাকি ফিরে বলবো? জি ভাই, বুঝলাম আর কি। মানে এটা তো প্রতিবার প্রতিবার 3টা করে হবে না, মানে 0 থেকে 1 এর আগ পর্যন্ত প্রতিবার তো আর 3টা করে 1 হবে না লাস্টে। হ্যাঁ, এটা বেশি থাকতে পারে, কম থাকতে পারে, আবার 1 নাও থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি ধরেন 1 এটাই না থাকে, হ্যাঁ হ্যাঁ মানে 1 না থাকলে আর প্রিন্ট করবো না আমরা। হুম, ঠিক আছে? 1 না থাকলে আমরা জাস্ট বাদ দিয়ে হ্যাঁ দেবো। হ্যাঁ এটাই এটা প্রিন্ট হবে না। বুঝি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে? আচ্ছা, এক মিনিট। এটা কি? আচ্ছা, ঠিক আছে, পরেরটা যাই। তো পরেরটা জাস্ট উল্টা কন্ডিশন, যে 0 বেশি আছিল, তাহলে 0 মানে 1 এর থেকে বেশি বা সমান আছিল। তারপর 1 যদি বেশি থাকে তাহলে কি করা? এটা সেম জাস্ট উল্টা, যে আমি 0 থেকে আগেরবার যেমন আমি ফার্স্টে 0 বসাইছিলাম, ঠিক আছে? যে আমি 0 বসাই গেলাম, তারপরে আমি 1 0 করে বসাইতেছি। এবার তা না, এবার যেহেতু আমার 1 বেশি, আমি আগে 1 গুলো বসাবো কে টাইম। আর যদি ওই যে আগের কন্ডিশন এই সেম কন্ডিশনটা চেক করে নিব, যে 1 থেকে যদি কে বাদ দিই তাহলে রিমাইন্ডার যেটা থাকে, রিমাইন্ডার যদি 0 থেকে বেশি হয় তাহলে আমার -1। ঠিক আছে? আগের কন্ডিশন সেম, আগে যেটা বলেছি আর কি, যে 1 বসানোর পরে 0 1 0 1 এরকম বসাইলাম। তারপর যদি এক্সট্রা আমার 1 থেকে যায় তাহলে আমার -1, মানে এটা হলো রিমাইন্ডার। সরি, এটা রিমাইন্ডার না, রিমাইন্ডারটা হলো আমার এই পুরাটা, মানে এই পুরাটার মধ্যে আমার 1 কতগুলো আছে, এটা হলো রিমাইন্ডার। এটা যদি আমার 0 থেকে বেশি হয় তাহলে আমার -1, কারণ অ্যান্সার পসিবল না। কারণ পুরাটা যদি আমি ধরি, পুরাটা ধরলে এইটাই তো আমার কে আছে, আর এই যে এক্সট্রা যে 2টা 1 আছে এটা আমার k+2, বা এক্সট্রা যদি 1ও থাকে বা এক্সট্রা যদি 3ও থাকে তাহলে k+3, যেটা কে এক্সিট করতেছে, ওই জন্য আমার -1। তারপরে আমরা সেম আগে যেমন 0 প্রিন্ট করছিলাম কে টাইম, এবার কে টাইম 1 প্রিন্ট করুন। আর তারপরে কে টাইম 1 প্রিন্ট করার পরে 0 1 প্রিন্ট করুন। 1 0 না কে এর লিগা, কারণ যদি আমি 1 0 প্রিন্ট করি এখন, কে পর্যন্ত তো আমার এইটাই আছে। আরেকটা যদি 1 0 প্রিন্ট করি তাহলে আমার k+1 টাইম হয়ে যায় এই জায়গায়। তো এই জন্য আগে 0 থেকে শুরু করা লাগবে, আমার 0 1 প্রিন্ট করা লাগবে। 0 1 0 1 0 1, আর তারপরে যে এক্সট্রা যে 0টা আছে ওইগুলো আমি প্রিন্ট করে দেবো। ঠিক আছে? তো এটাই আমার অ্যান্সার বলা যায়, যে এটা আমার কনস্ট্রাক্টিভ অ্যালগরিদম, যে আমি এইভাবে করতেছি। ধরেন এটা মাল্টিপল অ্যান্সার হতে পারে, ঠিক আছে? আপনার যে সেম এরকম স্ট্রিং হতে হবে এমন কোনো কথা নেই, আপনার একটা হইলেই হয়েছে। রেটিং কত ভাই? এটা রেটিং মেবি 1600। ও আচ্ছা। এই যে 2টা -1 আছে, মানে -1 সেমই থাকবে, জাস্ট স্ট্রিং গুলো আলাদা হইতে পারে, যে স্ট্রিং গুলো অন্যরকম ইচ্ছা। ঠিক আছে? আমার যদিও সেম আসছে না বলে স্ট্রিং, আমার ওই সেম আসতে পারে না আসতে পারে জানি না, কিন্তু -1 তো কনস্ট্যান্ট, যে -1 আমার ঠিকই আসবে, জাস্ট স্ট্রিংটা অন্যরকম হইতে পারে।
ঠিক আছে, এটা যদি আপনি সাবমিট দেন আপনার এটা হয়ে যাবে, অ্যাকসেপ্টেড হয়ে যাবে। যদি এখানে ফেল দেখাইতেছে কারণ এটা মাল্টিপল আনসার, তো আপনার দিলে অ্যাকসেপ্টেড হয়ে যাবে। তো জি ভাই বুঝছি, সমস্যা নাই। এই যে কনস্ট্রাক্টর অ্যালগোরিদম মানে বেশিরভাগ টাইমে মাল্টিপল আনসার হতে পারে। এটাই। আচ্ছা ঠিক আছে, তাহলে সবগুলো প্রবলেম তো তো ভাই হয়েছে। মানে হ্যাঁ একটা আলাদা কোশ্চেন করি আপনারে। হ্যাঁ। ভাই পিউপিল হইতে মানে কতশো রেটিংস এর প্রবলেম পর্যন্ত পাইলে হওয়া যাবে? আচ্ছা পিপল হতে কি এটা ডিপেন্ড করে, কি বলে, আপনি কিরকম পারফরমেন্স করতেছেন আর কি। ঠিক আছে, আপনার এরকম কোনো গ্যারান্টি নেই যে আপনার এতগুলো রেটিং এর পাওয়া লাগবে। তবে একটা ধরতে পারেন যে অ্যাটলিস্ট মানে 1100 তো আপনার কমফোর্টেবল হওয়া লাগবে মাস্ট, যে 1100 আমি যে কোনো প্রবলেম পারবো। 1200 হলেও ধরেন 1200 আমার 100টা প্রবলেম আছে, 1200 100টা থেকে আমি 50টা বা 60 70টা পারতেছি। 1300 আপনি ধরেন 1300 আপনি 30 40টা পারতেছেন এরকম। মানে এটার কোনো গ্যারান্টি নেই। যেমন আপনি যদি ডিপ টু এর ধরেন, আমি ঠিক আছে আমি ডিপ টুর হিসাবে দিতেছি। ডিপ টুর হিসাবে আপনার এবি যে কনস্ট্যান্ট সবগুলো পারেন। ঠিক আছে, আপনি ধরেন 10টা কন্টেস্ট দিচ্ছেন, 10টা কন্টেস্টে আপনি সবগুলো এবি পারছেন এবং কম টাইমে পারছেন। এর টাইমও ম্যাটার করে, আর টাইমের সাথে আপনার র্যাঙ্কিংটা ম্যাটার করে। ধরেন আপনি টাইমটা আছে, আপনি এ আর বি সলভ করছেন 40 মিনিটে। ঠিক আছে, 10টা কন্টেস্টে যদি সেম এরকম কনস্ট্যান্টলি করতে পারেন তাহলে আপনি পিপল হতে পারবেন। আবার ধরেন আপনি এ বি করছেন অ্যান্ড সিও করতে পারছেন এবং সিটা ধরেন 1300 থেকে 1500 মধ্যে আসে। ঠিক আছে, তো সিটা আপনি 3টা কন্টেস্টে সলভ করছেন তাহলে আপনি পিপল হতে পারবেন। এবং সি সলভ করলে ধরেন 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে করা লাগবে আপনার। ঠিক আছে এরকম। আর যদি ডিপ থ্রি ধরি, তাহলে ডিপ থ্রিতে আপনি ধরুন যায় এ বি সি ডি 3টা সলভ করা, 4টা সলভ করা লাগবে আপনার। ঠিক আছে, আর ডিপ ফোর ধরলে আপনার 5টা সলভ করা লাগবে, এ বি সি ডি ই। ঠিক আছে, তাহলে আপনি পিপল হতে পারবেন। পিউপিল হইতে হ্যাঁ, মানে স্টেবল পিপল এমন না যে পিপল হইতে পারবেন না, পিপল হয়তো হইতে পারবেন কোনো রকমে। আবার একটা কন্টেস্ট খারাপ দিলেই নামে যাবেন না। কিন্তু যদি স্টেবলের কথা বলেন যে আমি পিপল হয়ে পিপলই থাকবো আর কি, তাহলে আপনার এরকম প্রবলেম সলভ করা লাগবে। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যেহেতু ধন্যবাদ প্রবলেমগুলো ধন্যবাদ সলভ, ভাই, ধন্যবাদ। যেহেতু সব শেষ হয়েছে, আশিক ভাই তাহলেই করেন, শেষ দেন। আশিক ভাই কি আছে? আশিক ভাই কল দিতেছেন আর। আচ্ছা ভাই যাইতে পারেন, শেষ আর আর কিছু নেই। ঠিক আছে, এতক্ষণ করছে এটাই বেশি ভাই। হ্যালো আশিক ভাই, হ্যাঁ দেন শেষ করে দেন। আচ্ছা।